আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক কোর্সের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের লেকচারে চাহিদা এবং উপযোগ সম্পর্কে। এখানে আমরা বিস্তারিত অনেক কিছুই জানবো। তোমাদের যারা কমার্স থেকে অর্থনীতি সাবজেক্টটা পড়তেছো অথবা মানবিক থেকে অর্থনীতি সাবজেক্টটা পড়তেছো, তোমাদের জন্য একটা ভয়ের কারণ হচ্ছে এই চ্যাপ্টার 2, রাইট? ভয়কে আজকে আমরা সহজভাবে দেখার চেষ্টা করব। এই পুরো অধ্যায়, বিশেষ করে আজকের লেকচার সহ সামনের যে লেকচারগুলো তোমরা পাবে, পুরো অধ্যায় আমরা খুব সহজভাবে ভেঙে ভেঙে জিনিসগুলোকে পড়ার চেষ্টা করব। কেননা তোমরা জানো যে বইয়ের মধ্যে কিছু জটিলভাবে কিন্তু উপস্থাপন করা থাকে, অর্থাৎ বইয়ের জটিলভাবে যেটা উপস্থাপন করা থাকবে সেটাকে সহজভাবে কিভাবে আয়ত্ত করে আনতে হয় এবং একই সাথে জানার চেষ্টা করব সৃজনশীলের মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন টপিক। সাথে আছে আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক কিন্তু হচ্ছে উপযোগ। উপযোগটা কি? আচ্ছা, উপযোগ জানার আগে উপযোগ সম্পর্কে একটু জানি যে ইতিহাসটা আসছে কোত্থেকে। উপযোগ যে ধারণাটা, এই ধারণাটা দেয় হচ্ছে জেরেমি বেনথাম এবং বার্নৌলি না, ঠিক ড্যানিয়েল বার্নৌলি তার নাম, পুরো নামটাই আমরা জানি, ড্যানিয়েল বার্নৌলি। তারা এই উপযোগ ধারণাটা দেন 1700 সালের দিকে, অর্থাৎ 1700 সাল পরবর্তী সময়ে আমরা এই উপযোগ ধারণার সাথে ইন্ট্রোডিউসড হই। যদিও পরবর্তীতে প্রান্তিক উপযোগ সম্পর্কে ধারণা রাখেন অধ্যাপক আলফ্রেড মার্শাল এবং আরও অন্যান্য অনেক নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আছেন এই ধারণা সম্পর্কে, কিন্তু মূলত হচ্ছে তারা এই ধারণাটার সাথে ইন্ট্রোডিউস করায় কারা? ধারণাটার সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে জেরেমি বেনথাম এবং ড্যানিয়েল বার্নৌলি। কত সালের দিকে? 1700 সালের দিকে। উপযোগ জিনিসটা কি? আমরা তো ইতিহাস জানলাম না। প্রশ্ন আসে না ভাই, উপযোগ এটা আমরা আমরা হালকা হালকা জানি, চ্যাপ্টার 1 থেকে আমরা পড়ে আসছি, কিন্তু চ্যাপ্টার 2তে এসে যেহেতু বিস্তারিত জানতে হবে, উপযোগ কনসেপ্টটা তো বোঝা উচিত, রাইট? উপযোগ হচ্ছে, তুমি যখন মনে করো, তোমাকে মিষ্টি দিয়ে বুঝাই, তুমি যখন মিষ্টি খাও, একটা মিষ্টি খাও, ভাল লাগে, উফ ভাই মিষ্টির ক্রেভিংস ছিল এতদিন, ভাল লাগছে, এটা যদি 10 টাকা অর্ধিত হয়, ভাই আমি এটার জন্য 10 টাকা দিতে 100% রাজি ভাই, কিন্তু আমার ক্রেভিংস এখন এটা খাওয়ার পর আরও বাইরে গেছে, কি করা যায় ভাই? ভাই পরেরটার জন্য আমি 15 টাকা দিতে রাজি, ভাই তাও আমাকে আরেকটা মিষ্টি দেন। এটা খাওয়ার পর মনে হয়েছে ভাই ভাল লাগছে, খুব ভাল লাগছে, ফিল আসতেছে, পরেরটা খাওয়ার জন্য তুমি 20 টাকা দিতে রাজি। তোমাকে যখন আরেকটা অফার করা হয়, তুমি বলবা যে ভাই এর পরেরটা আসলে আমি বাড়াইতে রাজি না, অ্যাভারেজ অর্থাৎ 50-50 আমার কাছে ভালো লাগতেছে, অর্থাৎ মুখ তাইতে আসছে, মিষ্টির কারণে তাইতে আসছে। এবং পরেরটা যখন তোমাকে অফার করা হবে, তুমি বলবা যে দূর, এটার জন্য আমি 18 টাকা দিব, অর্থাৎ আগের চেয়ে কমায় দিবা, অর্থাৎ তোমার মুখে এখন ঝাল খাওয়ার ক্রেভিংস উঠছে। এই যে তুমি প্রথমে শুরু করলা বাড়তেছে, তারপরে একটা পর্যায়ে স্টেবল, এবং একটা পর্যায়ে গিয়ে তোমার মুখ তিক্ততা হয়ে গেল। এই পুরো ধারণাটাই হচ্ছে তোমার উপযোগ। যে কোনো একটা খাবার, কোনো একটা বস্তুগত বা অবস্তুগত সেবা, এই বস্তুগত এবং অবস্তুগত সেবা তুমি যখন টাকার পরিমাপে প্রকাশ করো, যদিও উপযোগ সাধারণত টাকার পরিমাপে প্রকাশ করা যায় না বা সংখ্যার পরিমাপে প্রকাশ করা যায় না, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে অর্থনীতিতে এটাকে টাকার পরিমাপে প্রকাশ করি। এই যে তুমি উঠতে স্টেবল থাকে, দেন হচ্ছে নাইমা গেলো, ঋণাত্মক হইলো, এই পুরো কনসেপ্টটাই কিন্তু হচ্ছে উপযোগ। চলো আমরা একটু বইয়ের ভাষায় দেখার চেষ্টা করি যে বইয়ের ভাষায় কী বলছে। এতক্ষণ তো আমরা নিজেদের মতো করে জানলাম। বইয়ে বলা হয়েছে উপযোগ বলতে বোঝায় উপকারিতাকে। কিসের উপকারিতা? কিন্তু অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব। বিশেষ অভাব কি? বিশেষ অভাব হচ্ছে ক্রেভিংস। তুমি যখন হাড্ডি ভাঙো, যে হাত ভেঙে গেছে, ভাই আমার হাত তো লক, হাত চলতেছে না, এই যে তোমার হাত লক হয়ে গেছে, হাড্ডি ভাঙছে, তোমার এখন কি দরকার? সেবা দরকার। তুমি যাবা কার কাছে? ডাক্তারের কাছে, নার্সের কাছে। এই যে ডাক্তার এবং নার্সের যে তোমার বিশেষ প্রয়োজনটা আছে, এই বিশেষ প্রয়োজনটাই হচ্ছে তোমার ওই ক্ষেত্রে একটা সেবাগত উপযোগ। অর্থাৎ উপযোগ বলতে আমরা শুধু মিষ্টি খাওয়া, ফল খাওয়া, বা হচ্ছে তোমার মনে করো এই যে চকলেট খাওয়া বা ঝাল খাওয়া বা এগুলাই না। মোটামুটি ইভেন তুমি যে গল্পের বই পড়তেছো, মনে করো তুমি আজকে কি পড়তেছো, সাতকাহন পড়তেছো, সমরেশ মজুমদারের, ভালো একটা বই, রেকমেন্ডেড। আচ্ছা যাই হোক, তোমরা যে মনে করো বইটা পড়তেছো, বইটা পড়ে তুমি দেখতেছো যে ভালো লাগতেছে, এই যে তুমি একটা সেবা পাইতেছো, ফিল পাইতেছো, এটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। আমরা জানবো একটু বিস্তারিত, একটু পরেই জানবো, আসো দেখি। অর্থাৎ ইউটিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ আ গুড অর সার্ভিস টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। পরবর্তীতে কি বলা হয়েছে? পরবর্তীতে বলা হয়েছে পশ্চিমা বুদ্ধিবাদী চিন্তাধারায় প্রায় 300 বছর পূর্বে 1700 সালে উপযোগ ধারণার সূচনা হয়। তাইলে কত সালে উপযোগ ধারণার সূচনা হয়? উপযোগ ধারণার সূচনা হয় 1700 সালের দিকে।
এবং মেধাবী সুইস গণিতবিদ, কোন দেশের গণিতবিদ? সুইস গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি এবং ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম। দুইটা নাম আমরা কিন্তু আগে থেকে জানি না আসছে যে 1700 সালের পরে ইউরোপের মধ্যে মোটামুটি আমরা উপযোগ ধারণাটা সম্পর্কে জানি, যেখানে সুইস গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি এবং ইংরেজ দার্শনিক জেরেমি বেনথাম, এই দুইজন ভদ্রলোক উপযোগ ধারণাকে ইন্ট্রোডিউস করায়, উপযোগ ধারণার সূচনা করেন। অর্থনীতিবিদ তারপরে গোসেন, তারপরে জেভন্স এবং মার্শাল, পরবর্তীকালে এডওয়ার্ড, পেরেটো, হিক্স, অ্যালেন এবং P.S. স্যামুয়েলসন প্রমুখ উপযোগ বিশ্লেষণে অবদান রাখে। অর্থাৎ পরবর্তীতে এরা এক্সপ্লেনেশন দিয়েছে, কিন্তু প্রথম আমরা কিন্তু কাউন্ট করি যারা ফার্স্ট হয় তাদেরকে, আমরা সেকেন্ডদেরকেও ঠিক আছে আমরা তাদেরকে ক্রেডিট দেই, কিন্তু যে ফার্স্ট হয় তাকে নিয়ে মাথামাতি বেশি করা হয়। আচ্ছা, অথবা মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ বা বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে, বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। তাইলে অভাব পূরণ করার ক্ষমতা কি? তাহলে একটা বস্তুও হইতে পারে, সেটা অবস্তুও হইতে পারে। যেটা বললাম, তোমার হাত ভাঙার পর তুমি তারপর মনে করো তুমি একটা কেস খেয়ে গেছো যে ভাই আমি তো কোনো কিছু করি না, কিন্তু আমার নামে একটা হয়রানিমূলক ফৌজদারি মামলা করা হয়েছে। তুমি যে কেস খেয়ে গেলা, তুমি কার কাছে যাবা? লয়ারের কাছে যাবা। লয়ার তোমাকে যে সেবাটা দিবে, আইনগত যে সেবাটা দিবে, সেই সেবাও কিন্তু একটা উপযোগ। অর্থাৎ মানুষের বিশেষ গুণ বা ক্ষমতা একটা দ্রব্য বা দ্রব্য নাও হইতে পারে, সেটার অভাব পূরণ করার ক্ষমতা। সেই সময় কিন্তু তোমার একটা অভাব আছে আইনগত সহায়তা পাওয়ার, রাইট? তোমাদেরকে এই সংজ্ঞাটা মুখস্থ করা লাগবে। কেন মুখস্থ করা লাগবে? এটা তোমরা মার্কে তো অবশ্যই আসে, মাঝে মধ্যেই চলে আসে, সরাসরি আসে না এরকম যে মেয়ার্সের মতে কি উপযোগের ধারণাটা কি, এরকম হয়তো আসে না, কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে চলে আসে যে এই যে উপযোগ কাকে বলে। তারপর তোমাকে মার্ক বা মার্কের জন্য কিন্তু এটা মোটামুটিভাবে ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখানে লিখতেছি না বা ঘ এর জন্য ইম্পর্টেন্ট। কেন? তোমাকে যখন বলা হবে যে উপযোগ সম্পর্কে কোনো একটা ম্যাথ দেওয়া হবে, তখন কিন্তু তোমার এই সংখ্যাটা লিখতে হতে পারে। বা মার্কে চলে আসলো যে উপযোগের ধারণা দাও, অর্থাৎ তুমি যে ব্যাখ্যা দিবা, এই যে এতটুকু ইতিহাস দিবা, এক লাইন ইতিহাস দিবা, এক লাইন প্রথম প্যারার মধ্যে কিন্তু উপযোগের সংখ্যাটা দেওয়া লাগবে, তারপরে একটু ইতিহাস দিবা, তারপরে ধারণাটা ব্যাখ্যা করবা যে এটা মানুষের অভাব পূরণ করতে পারে, এবং তারপরে তুমি কিছু এক্সাম্পল দিয়ে দিবা আমি তোমাদের সাথে যেগুলো ডিসকাস করছি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চাল, গম, খাদ্যবস্তু, বস্ত্র, ঘরবাড়ি, বইপত্র, কলম মানুষের অভাব মিটিয়ে থাকে। এছাড়া শিক্ষক, ডাক্তার, উকিল, গায়ক তাদের সেবাও মানুষের অভাব পূরণ করে থাকে, যতক্ষণ যেটা আমরা বলতেছিলাম। তাই এসব দ্রব্য সেবার উপযোগ রয়েছে। অতএব বলা যায় বিভিন্ন প্রকার বস্তুগত, অবস্তুগত পণ্যদ্রব্য ও সেবার মাধ্যমে মানুষের বিভিন্নমুখী চাহিদা বা অভাব পূরণের যে ক্ষমতা বিদ্যমান থাকে, তাই হচ্ছে তোমার উপযোগ। এখানে পয়েন্ট টু বি নোটেড, বস্তুগত ও অবস্তুগত পণ্যদ্রব্য। ওই যেটা বলছিলাম, অবস্তুগত কি? শিক্ষক, ডাক্তার, উকিল, গায়ক এদের সেবা, এবং বস্তুগত হচ্ছে চাল, ডাল, খাদ্যবস্তু, অর্থ, বস্ত্র বা ঘরবাড়ি, বইপত্র ইত্যাদি ইত্যাদি আর কি। চলো পরবর্তীতে দেখি, পরবর্তীতে কি বলা হয়েছে। পরবর্তীতে দেখতেছি আমরা উপযোগের শ্রেণী বিভাগ। হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট। উপযোগের শ্রেণী বিভাগে আমরা দেখতেছি যে কোনো মানুষের প্রধানত প্রকৃতি প্রদত্ত পদার্থের রূপ, স্থান, সময়, সেবা ও মালিকানার পরিবর্তন ঘটিয়ে উপযোগের সৃষ্টি করে। তাহলে উপযোগের সৃষ্টি হয় কিভাবে? উপযোগের সৃষ্টি হয় হচ্ছে রূপ, স্থান, সময়, সেবা ও মালিকানার পরিবর্তন ঘটিয়ে। আচ্ছা, তারপরে দেখি উপযোগের প্রকারভেদগুলোর মধ্যে কি বলছে। রূপগত উপযোগ। রূপগত উপযোগটা কি? রূপগত উপযোগ বই পড়ার আগে আমরা একটু নিজেদের মতো করে ডিসকাস করি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় যে ভাই নিজেদের মতো করে বললে আপন আপন ফিল হয়। বইটা পড়তে গেলে মনে হয় বই বোরিং না। রূপগত উপযোগ হচ্ছে, মনে করো তোমার কাছে কতগুলো কাঠ আছে, বা তোমার কাছে মনে করো ইট, বালু, সিমেন্ট আর টিন আছে। তুমি কি করলা? সেই ইট, বালু, সিমেন্ট গোলাইলা, এবং আলাদা আলাদা যে প্রোডাক্টগুলো আছে সেই একটা প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো গোলায় তুমি একটা ঘরবাড়ি তুলে ফেললা। এই যে তুমি ইট, বালু, সিমেন্ট থেকে ঘরবাড়িতে রূপান্তর করলা, এটা কিন্তু রূপগত একটা পরিবর্তন হলো। এবং ইট, বালু, সিমেন্টের একটা ভ্যালু আছে, ঠিক আছে, কিন্তু সেটাকে যোগ করার পর তার যে ঘরের ভ্যালুটা, সেই ঘরের ভ্যালু কিন্তু অনেক বাইরে গেল। এটা কিন্তু এক প্রকার উপযোগ। বা হচ্ছে তোমার এই যেটা বলতেছিলাম, তোমার কাছে কাঠ আছে, সেই কাঠ থেকে তুমি একটা পড়ার টেবিল বানায় ফেললা। কাঠগুলো তুমি যদি মনে করো 50 বা 60 টাকায় বিক্রি করতে পারতো, পড়ার একটা টেবিল মনে করো 500, 600, 700 টাকা তুমি বিক্রি করতে পারতেছো, বা ক্ষেত্র বিশেষে ভালোভাবে বানাইলে আরও বেশি। এবং আমরা জানি যে 2000, 3000, 4000 টাকা পর্যন্ত টেবিল পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কি? স্থানগত উপযোগ হচ্ছে সেই উপযোগ যেই উপযোগের মধ্যে তোমার কোনো একটা জায়গা থেকে স্থান তুমি যদি পরিবর্তন করতে পারো। যে মনে করো আমার একটা সবজি আছে, মনে করো ধান, বা হচ্ছে মনে করো লিচু। দিনাজপুরের লিচুর উদাহরণ দিই আমি, দিনাজপুরের লিচুর জন্য বিখ্যাত না? বা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আম। এই যে দিনাজপুরের লিচু, সেটা যদি দিনাজপুরে সেল হয় কত? আমি ভাই 100 পিস বিক্রি করতেছি 300 টাকা কেজিতে, সরি 300 টাকা কেজিতে না, 100 পিস বিক্রি করতেছি 300 টাকায়।
কিন্তু সেই সেম লিচু তুমি যদি চট্টগ্রাম বা হচ্ছে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে পারো, অর্থাৎ মেগা সিটিগুলোতে নিয়ে আসতে পারো, সেই সেম লিচু দিনাজপুরের লিচু বলে তুমি 700 টাকা 8 থেকে 800 টাকা শততে তুমি বিক্রি করতে পারবা। অর্থাৎ কোনো একটা দ্রব্যের এক স্থান থেকে আরেক স্থানে নিলে তার যে উপযোগটা বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তোমার স্থানগত উপযোগ। তারপরে দেখি আমরা সময় ও কালগত উপযোগ। সময় ও কালগত উপযোগ কি? মনে করো ওই যে তোমার আদা, রসুন, পেঁয়াজ বা হচ্ছে বিভিন্ন রকমের সিজনের ফল, আমের কথাই চিন্তা করো। আম যখন অন সিজন থাকে একদম গরমকালের মাঝামাঝি, বা কাঁঠাল, এই আমের কেজি থাকে কত? আমের কেজি থাকে মনে করো 50 টাকা কেজি, ঢাকার কথা বলতেছি, 50 বা 60 টাকা কেজি। কিন্তু সেটা যখন মনে করো আম শেষ একদম শেষের দিকে, হ্যাঁ আরেকটু হলে শেষে যায় আম, তো ওই সময়ে আমের কেজি কিন্তু হয় প্রায় 200 টাকা কেজি। এই যে তুমি কালক্ষেপণ করে বা অফ সিজনে নিয়ে যে সময় বা কালগত যে উপযোগটা বের করতেছো, যে আমি একটু এক্সট্রা উপযোগ এই জায়গা থেকে পাচ্ছি, এটাই হচ্ছে সময় বা কালগত উপযোগ। উদাহরণ হিসেবে এই যে ধান, আলু, ডাল, রসুন, পেঁয়াজ, এই যে ফসলগুলো আছে এগুলো তুমি যদি একটু মনে হয় একটু ডিলে করে ছেড়ে দিলাম, বাজারকে মনে করো বাজার বিশ্লেষণ করে অফ সিজনে ছাড়লাম, তাহলে কি তোমার উপযোগটা আরও বাড়তেছে। পরবর্তীতে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ তো আমি আগেই বলে আসছি, যে লয়ার বা হচ্ছে তোমার হাড্ডি ভাঙলে, হাড্ডি ভাঙলা না, যে কোনো রোগের জন্য তুমি মনে করো শিক্ষক না, ডাক্তার বা হচ্ছে তোমার নার্স, এই যে তুমি আমার কাছে পড়তেছো, এক্ষেত্রে মনে করো যদিও আমি নিজে একজন ছাত্র, ভার্সিটির ছাত্র, কিন্তু আমি এই ক্ষেত্রে তো তোমার শিক্ষক, তুমি আমার থেকে একটা সেবা পাচ্ছ। কি সেবা পাচ্ছ? পড়াশোনার সেবা পাচ্ছ। তো এই যে তুমি আমার থেকে সেবা পাচ্ছ, তুমি টেবিলে বসে বসে পড়তেছো, এই সেবাটা কিন্তু এক প্রকার উপযোগ। কীরকম উপযোগ? সেবাগত উপযোগ, যেটা হচ্ছে অবস্তুগত। অর্থাৎ তুমি কি আমার সাথে কোনো বস্তুর লেনদেন আছে? ভাই আমি আপনার এই কলমটা দিয়ে দিলাম, ভাই আমি কলমটা রিসিভ করলাম, না, এটা কিন্তু হইতেছে না। তুমি অর্থাৎ আমার থেকে বুঝতেছো, এই বুঝার যে ক্ষমতাটা, এটা হচ্ছে সেবাগত উপযোগ। তারপরে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ কি? মনে করো তোমার কাছে একটা বাইক আছে, ভাই একটা না, মনে করো 3-4টা বাইক আছে, হ্যাঁ তোমার কাছে মনে করো R15 একটা, সুজুকি গিক্সার একটা, তারপরে মনে করো কোনা দেয়া পালসার টালসারও পইরা আছে, বাজাজ একটা পইরা আছে। তো এর মধ্যে তোমার মনে হইলো যে দূর, আমার তো R15 আছে, আমার পালসার বা বাজার লাগবে না, মেহ। কিন্তু আরেকটা লোক, তার হচ্ছে তোমার বাজারে মনে করো পালসারের সংকট, কিন্তু তার এই মুহূর্তে পালসারটা হইলে ভালো হয়। তাহলে তুমি কি করলা? তুমি হচ্ছে তোমার সেই পালসার, তুমি যদি মনে করো একদম সেকেন্ড হ্যান্ড কিনছিলা 50,000 টাকাতে, তুমি কি করলা? তার কাছে 60,000 টাকা বিক্রি করে দিলা। এই যে তুমি মনে করো সত্য, তার যে দরকার ওই মুহূর্তে, ওটা বিবেচনা করে যে ওই মুহূর্তে সেল করে দিলা। বা হচ্ছে মনে করো এটা একটু ভালো উদাহরণ দিই, তোমরা কিন্তু কয়েকদিন পর ভর্তি পরীক্ষায় যাবা, রাইট? ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন কোচিং সেন্টারগুলো দেখবা তোমাদেরকে বলতেছে যে এখন ভর্তি না হলে পরবর্তীতে ভর্তি হইলে কিন্তু বেশি টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। এবং ঠিকই, তুমি যখন পরবর্তীতে ভর্তি হতে যাও, তোমার থেকে একটা এক্সট্রা ফি নিতেছে। এই যে তোমার মনে করো সত্যগত, অর্থাৎ তুমি, বা হচ্ছে ঘরবাড়ি কি, তুমি মনে করো ঘর তুলতে তোমার লাগছে 10 লক্ষ টাকা, সেটা তুমি সেল করতেছো 15 লক্ষ টাকা, অর্থাৎ তোলার পরই সেল। এই যে রিয়েল এস্টেট যে বিজনেসগুলো আছে, অর্থাৎ মালিকানা একজন থেকে আরেকজন যাওয়ার পর এই যে তোমার উপযোগটা যে বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে সত্যগত উপযোগ। তারপরে কি? তারপর হচ্ছে জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগটা কি? জ্ঞানগত উপযোগ হচ্ছে বই, খাতা, রেডিও, টেলিভিশন, তারপর হচ্ছে মানে যেখান থেকে তুমি জ্ঞান বা মোটামুটি বিনোদন লাভ করতে পারো। এই যে তুমি মনে করো অর্থনীতি, কার কার বই পড়তেছো? রণজিৎ কুমার নাথের বই, আশা করি, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই বইটাই চলে, এবং আমাদের এই পুরা স্লাইডগুলো কিন্তু বানানো হচ্ছে রণজিৎ কুমার নাথ স্যারের বই থেকেই। তো এই বিষয়গুলো যে জ্ঞানগত উপযোগ, এই জ্ঞানগত উপযোগ কি? তুমি যে বইটা পড়তেছো সেখান থেকে জ্ঞান লাভ করতেছো, কিসের জন্য জ্ঞান লাভ করতেছো? এইচএসসিতে যাতে ভাই আমি কোনা দিয়ে যাতে একটা GPA 5 পাই, বা ভালো মন্দ একটা বৃত্তি পাই, যাতে GPA 5 পাই, এই বিষয়টার জন্য যে তুমি যে জ্ঞান লাভ করতেছো এবং তুমি যে উপযোগটা পাচ্ছ, সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। এটা কি উপযোগ? অবস্তুগত উপযোগ। তাও পরবর্তীতে দেখি, পরবর্তীতে হচ্ছে কোনো নির্দিষ্ট দ্রব্য ভোগে প্রাপ্ত তৃপ্তি স্তরের ভিত্তিতে সংখ্যাগত উপযোগের ধারণাসমূহ নিম্নোক্তভাবে বিন্যাস করা হয়। সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত কি? উপযোগকে ইউজুয়ালি কোনোভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। কারণ মনে করো তুমি একটা মিষ্টি খাইলা, মিষ্টি খাইকে বললাম, উফ ভাই আমি 20 টাকা পরিমাণ মিষ্টির স্বাদ পাইছি, এটা কি বলতে পারবা? না, তুমি বলো যে আমি ভাই বেশ স্বাদ পাইছি। অর্থাৎ মানসিক তৃপ্তিকে কখনো সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু অর্থনীতিতে হিসাবের সুবিধার্থে আমরা যে সংখ্যা দিয়ে প্রকাশ করি, সেই বিষয়টা হচ্ছে সংখ্যাগত উপযোগ আর কি। তো পরবর্তীতে দেখি, পরবর্তীতে বলা হয়েছে প্রাথমিক উপযোগ, যেটা হচ্ছে ইনিশিয়াল ইউটিলিটি। প্রাথমিক উপযোগটা কি? প্রাথমিক উপযোগ হচ্ছে তুমি যে প্রথমবার যেটা খাও বা প্রথমবার যে সেবাটা নাও, অর্থাৎ প্রাথমিক যে এককটা থাকে, যে প্রথমবার মিষ্টি খাইলাম, প্রথমবার ফল খাইলাম, হ্যাঁ প্রথমবার আপেল খাইলাম, প্রথমবার স্ট্রবেরি খাইলাম সিজনের প্রথম, তো এই যে তুমি প্রথমবারের যে ফিলটা পাও, এই প্রথমবারের ফিল পাওয়াটাই হচ্ছে তোমার প্রাথমিক উপযোগ, একদম সোজা হিসাবে। তারপরে তোমার প্রান্তিক, আমরা কিন্তু বইয়ে যাবো, আমরা একটু পরে বইয়ে যাবো। তারপরে হচ্ছে তোমার কি দেখছিলাম, তারপরে হচ্ছে প্রাথমিক উপযোগ শেষ, এবার প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ কি?
আচ্ছা, প্রান্তিক উপযোগ বোঝানোর আগে তোমাদের, আচ্ছা প্রান্তিক উপযোগ বোঝানোর আগে মোট উপযোগটা একটু বুঝে আসি। মোট উপযোগ হচ্ছে, তুমি মনে করো একটা প্রান্তিক উপযোগ কিন্তু আমরা বুঝাইনি এখনো। তুমি মনে করো একটা মিষ্টি খাইছো, সেটার মধ্যে ফিল পেলা 20 টাকা পরিমাণ, আরেকটা মিষ্টি খাইছো সেটার মধ্যে ফিল পেলা আরও 20 টাকা পরিমাণ, আরেকটা মিষ্টি খেলা তুমি সেটার মধ্যে ফিল পেলা 15 টাকা পরিমাণ। আমি জাস্ট র্যান্ডম নাম্বার নিতেছি, এখানে কোনো সিস্টেম মানতেছি না যে কত টাকার ফিল ভাই আপনি তো বলছিলেন বাড়ার পর সমান থাকে তারপর কমে, ওটা পরে যাবো, আমরা জাস্ট র্যান্ডম নাম্বার নিতেছি। তো এই যে তুমি যে ফিল পাইলা, তাহলে তোমার মোট কত টাকা পরিমাণ ফিল পাইলা? 20 20 40 50 55 টাকা পরিমাণ ফিল পাইলা। এই যে টোটাল যে ফিলটা পাইলা, এই টোটাল ফিল পাওয়াটাই হচ্ছে তোমার মোট উপযোগ। সোজা বাংলায় বুঝতে পারছো? ওকে, এবার আসি আমরা প্রান্তিক উপযোগের মধ্যে। প্রান্তিক উপযোগ হচ্ছে প্রথম মিষ্টি খাওয়ার পর তুমি 20 টাকা পরিমাণ ফিল পাইছো, এবং দ্বিতীয় মিষ্টি খাওয়ার পর তুমি 20 টাকা পরিমাণ ফিল পাইছো। দুইটার মধ্যে যে ব্যবধানটা হইলো না, এই ব্যবধানটাই হচ্ছে তোমার মোটামুটি বলা যায়, মানে সহজ বাংলায় দুইটার মধ্যে যে ব্যবধানটা পাইছো সেই ব্যবধানটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে 3 নম্বর মিষ্টি এবং 2 নম্বর মিষ্টির যে ব্যবধান সেটা হচ্ছে কত? 5 টাকা পরিমাণ। তাহলে এই জায়গায় প্রান্তিক উপযোগ হচ্ছে তুমি 5 টাকা পরিমাণ প্রান্তিক উপযোগ পাইছো। একদম খাঁটি বাংলায় আমি তোমাদেরকে বুঝাই দিলাম, তারপরে আমরা একটু বইয়ের দিকে যাবো, ঠিক আছে? প্রাথমিক উপযোগ কি? প্রাথমিক উপযোগ হচ্ছে যখন একজন ভোক্তা কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করে, যে বলছিলাম প্রথম একক কি, প্রথমবার মিষ্টি খাওয়ার পর যে ফিলটা আসে আমার ভিতরে। অর্থাৎ ইনিশিয়াল ইউটিলিটি মিনস দ্য ইউটিলিটি ডিরাইভড ফ্রম দ্য কনজাম্পশন অফ ইটস ফার্স্ট ইউনিট। এই উপযোগ সর্বদাই ধনাত্মক। এটি একটু ইম্পর্টেন্ট, এটি একটু বুঝাই আমি তোমাদেরকে। উপযোগ সবসময়, আমি তোমাদেরকে বলছিলাম না, মনে আছে? উপযোগ হচ্ছে তোমার এভাবে বাড়ে, তারপর হচ্ছে সমান থাকে, তারপর হচ্ছে আবার নামে। যে খাইতে 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 ভালো লাগতেছে, আরও ভালো লাগতেছে, আরও ভালো লাগতেছে, এবার 50-50 তারপরে দূর ভাই বিতৃষ্ণা এসে পড়ছে। অর্থাৎ প্রথমবারে সবসময় আমার ধনাত্মক মান পাই আমরা, দ্বিতীয়বারে তারপরে একটা পর্যায়ে আসে যখন আমরা 0 মান পাই, এবং আরেকটা পর্যায়ে আসে যখন আমরা ঋণাত্মক মান পাই। কিন্তু তুমি যখন প্রথমবার যে ফিলটা নাও সেটা কিন্তু সবসময় পজিটিভ হইতে বাধ্য, যেটা হচ্ছে সবসময় ধনাত্মক হইতে বাধ্য। এবং সেই কথাটাই বলা হয়েছিল যে প্রান্তিক উপযোগ হচ্ছে তোমার সবসময় ধনাত্মক হবে। আমরা একটু পড়বো একটু পরে, কিন্তু তোমার ধনাত্মক উপযোগ, ঋণাত্মক উপযোগ, শূন্য উপযোগ, এগুলো আমরা পড়বো একটু পরে। জাস্ট আমি তোমাকে আগে থেকে স্পয়লার দিয়ে রাখতেছি। যেমন একজন ভোক্তা প্রথম একক চাপাতি বা প্রথম একক রুটি বা মিষ্টি বা ফল ভোগ করে যতটুকু উপযোগ লাভ করে তাই প্রাথমিক উপযোগ হিসেবে পরিচিত। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ কি? প্রান্তিক উপযোগের ধারণাটা কে দেয়? প্রান্তিক উপযোগের ধারণা দেয় হচ্ছে অধ্যাপক আলফ্রেড মার্শাল, যিনি হচ্ছে পলিটিক্যাল ইকোনমির একজন অধ্যাপক ছিলেন। কোথাকার? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের। চলো, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল ইকোনমির অধ্যাপক আলফ্রেড মার্শাল উপযোগ বিষয়টি বিশেষ করে প্রান্তিক উপযোগ ধারণার সাহায্যে ক্রেতা বা ভোগকারীর আচরণ বিশ্লেষণে প্রয়াসী হন। ম্যানচেস্টার ও লন্ডন ইউনিভার্সিটি কলেজের তীক্ষ্ণ মেধাসম্পন্ন শিক্ষক উইলিয়াম স্ট্যানলি জেভন্স, উইলিয়াম স্ট্যানলি জেভন্স, উনি কি বলছে? এর স্বীকৃত পায় উপযোগ বিশ্লেষণের ভিত্তি হিসেবে প্রান্তিক উপযোগ পরিমাপের মধ্যে। অর্থাৎ ইনি ধারণাটা দিচ্ছেন অধ্যাপক আলফ্রেড মার্শাল এবং উইলিয়াম স্ট্যানলি জেভন্স। এই জেভন্স লোক কি করছে? উনি হচ্ছে তোমার ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে যে ভাই প্রান্তিক উপযোগ ইজ দ্য ওয়ে। অর্থাৎ ধারণা দিচ্ছেন উনি, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করছেন বলা যায় যে উইলিয়াম স্ট্যানলি জেভন্স। তারপরে প্রান্তিক বা মার্জিনাল শব্দটি দ্বারা টোটালের পরিবর্তনের হারকে বোঝানো হয়। টোটালের পরিবর্তনের হারকে বোঝানো হয়। আমি তোমাদেরকে বলছিলাম না যে 20 থেকে 15 পরিবর্তন কত হয়েছে? 5, অর্থাৎ 5 টাকা পরিমাণ প্রান্তিক উপযোগ। ও, এখানে তোমাদেরকে বলে রাখা ভালো, বলে রাখা কি ভালো? বলে রাখা ভালো হচ্ছে ইউটিলিটি উপযোগের ইংরেজি হচ্ছে ইউটিলিটি, এবং মোট উপযোগ। এই মোট উপযোগ ধারণা, মোট মানে কি? টোটাল। তাহলে মোট উপযোগের ইংরেজি কি? মোট উপযোগের ইংরেজি হচ্ছে টোটাল ইউটিলিটি। আর প্রান্তিক কথাটার অর্থ কি? প্রান্তিক কথার অর্থ হচ্ছে মার্জিনাল, এবং মার্জিনাল ইউটিলিটি তাহলে কি? মার্জিনাল ইউটিলিটি হচ্ছে প্রান্তিক উপযোগ আর কি। তোমাদেরকে এই দুইটা জানা থাকা বাধ্যতামূলক। কেন? কারণ হচ্ছে এই দুইটার শর্ট ফর্ম আমাদের ম্যাথ করার সময় লাগবে, একটু পরেই আমরা ম্যাথ পাবো। এই লেকচারে একটা ম্যাথই আমরা মোটামুটি শিখবো, আমারই বেশি কিছু না। একটু পরে আমরা ম্যাথটা পাবো, আমরা সলভ করবো, খুব সুন্দরভাবে সলভ করার চেষ্টা করবো, প্যারা নিও না। এবং মার্জিনাল ইউটিলিটি কি? মার্জিনাল ইউটিলিটি তাহলে এমইউ, স্বাভাবিকভাবেই টিইউ এমইউ, টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি। চলো মুছে দিই, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে ভালোভাবে যাব। যেমন আচ্ছা, তারপর আমরা একটু সংজ্ঞায় আসি। কোনো দ্রব্যের ভোগের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে, ওই দ্রব্যের অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে কোথায়?
অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওই দ্রব্যের মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন হয়, অর্থাৎ আমি কিন্তু তোমার একটা 2টা থেকে 3টা মিষ্টি খাইছি, তাইলে হচ্ছে তোমার 2টা মিষ্টি থেকে 3টা মিষ্টি কি অনেক বেশি পরিমাণ পরিবর্তন? না, অল্প একটু পরিবর্তন। কাঁঠালের ক্ষেত্রে কি প্রথম কোয়া কাঁঠাল, দ্বিতীয় কোয়া কাঁঠাল, তৃতীয় কাঁঠাল, এই যে অল্প একটু পরিবর্তন হলো এবং এর মাঝখানে যে পরিবর্তনটা হলো 20 টাকা থেকে আমি 15 টাকা পরিমাণ ফিল পেলাম, এটাই হচ্ছে আমার মোটামুটি বলা যায় যে প্রান্তিক উপযোগ। যেমন কোনো দ্রব্যের ভোগ নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগ পাওয়া যায়, নির্দিষ্ট সময় অতিরিক্ত 1 একক বৃদ্ধির ফলে যে বাড়তি উপযোগটুকু পাওয়া যেতেছে, অর্থাৎ 20 থেকে, এখানে জাস্ট বোঝানোর জন্য বলা হয়েছে, তো 20 থেকে মনে করো এটা ছিল 26, 20 থেকে মনে করো 20 থেকে মনে করো এটা ছিল 26, তো 20 থেকে 26 হওয়ার ফলে 26 হওয়ার ফলে এই যে তুমি মোট যে পরিবর্তনটা হলো সেটাই হচ্ছে তোমার এক পরিবর্তনের ফলে মোট যে বৃদ্ধি পাইল, বাড়তি উপযোগ পাওয়া যায়, বাড়তি না পাওয়া কমতিও পাওয়া যেতে পারে, সমস্যা নেই। তো সেই জিনিসটাই হচ্ছে তোমার মোটামুটি প্রান্তিক উপযোগ, এবং এই সংজ্ঞাটা তোমাদেরকে মুখস্থ রাখা লাগবে ক মার্কের জন্য। এখানে কিন্তু 2টা সংজ্ঞা আছে, যে কোনো একটা ইউজ করতে পারো, ইটস আপ টু ইউ। এটা কিসের জন্য? ক মার্কের জন্য। অভিমত, এখানে একজন অর্থনীতিবিদ সে কি বলছেন, যে প্রফেসর বাউল্ডিং বলেন, দ্য মার্জিনাল ইউটিলিটি হুইচ রেজাল্টস ফ্রম এ ইউনিট ইনক্রিজ ইন কনজাম্পশন, যে একটা একক বৃদ্ধি পাইলে আই ইউনিট ইনক্রিজ, অর্থাৎ একটা একক বৃদ্ধি পাইলে কিন্তু আমার প্রান্তিক উপযোগের যে পরিবর্তনটা আসে, সেই কি বলে মোট উপযোগের যে পরিবর্তনটা আসে, সেই পরিবর্তনের হারকে বা পরিবর্তনের ব্যবধানকে আমি বলতেছি কি, ব্যবধানকে আমি বলতেছি প্রান্তিক উপযোগ। পরবর্তীতে গাণিতিকভাবে, এইবার আমরা গাণিতিকভাবে চলে আসলাম ভাইয়া আপুরা, গাণিতিকভাবে চলে আসলাম। আসলে আমরা একটা ফাঁকা স্লাইড নিলাম, ঠিক আছে? সেখানে আমি তোমাদেরকে কি বলছিলাম, ফাঁকা স্লাইড নিয়ে আমি বলছিলাম যে টোটাল ইউটিলিটি হচ্ছে, মনে করো আমি 5 টাকা পরিমাণ পাইছি, 5 টাকা পরিমাণ পাইছি, তারপরে হচ্ছে মনে করো 10 টাকা পরিমাণ ফিল পাইছি, টোটাল ইউটিলিটি। এটা কিন্তু টোটাল ইউটিলিটি, আমি কিন্তু তোমাদেরকে আগে টোটাল ইউটিলিটি একটু বুঝায় আসি, ঠিক আছে? 5 টাকা পরিমাণ প্রথমটা খাওয়ার পর ফিল পাইছি, দ্বিতীয় একটা মিষ্টি খাইছি 10 টাকা পরিমাণ, মিষ্টি না কিন্তু তেঁতুল হতে পারে, ঝাল জাতীয় কিছু হতে পারে, যা মন চাও, কিন্তু একটা প্রোডাক্ট আমি বোঝানোর জন্য মিষ্টিটা নিতেছি, ঠিক আছে? তারপরে আমি 15 টাকা পরিমাণ ফিল পাইছি, তারপরে ভাই আমার 50-50 ফিল, তারপরে আমি 15 টাকায় ফিল পাইছি, তারপরে আমার একটু কমে গেছে ভাই, আমি তারপরে 12 টাকা ফিল পাইছি, এবং ডট 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 ডট। এইখানে সূত্রটা কি জানো? টোটাল ইউটিলিটির ক্ষেত্রে সূত্র হচ্ছে তাইলে, এবং প্রত্যেকটা হচ্ছে এক একটা মার্জিনাল ইউটিলিটি। এই যে প্রত্যেকটা পরিমাণ কি একটা মার্জিনাল ইউটিলিটি, MU1 প্লাস MU2 প্লাস MU3 প্লাস MU4 প্লাস ডট 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 প্লাস MUN, অর্থাৎ যতক্ষণ আমার শেষ হইতেছে। লাস্টে হচ্ছে এন, মানে হচ্ছে একটা চলক হিসাবে ধরতেছি, যেখানে হচ্ছে যতক্ষণ আমার শেষ হইতেছে। বলা হচ্ছে যে তাহলে মার্জিনাল ইউটিলিটি কি? মার্জিনাল ইউটিলিটি হচ্ছে আমার টোটাল ইউটিলিটি এর ব্যবধান, ডেল্টা টিইউ। ডেল্টা মানে হচ্ছে ব্যবধান আর কি, একটু পরে আমরা এক্সপ্লেনেশন করতেছি। এবং একই সাথে কত একক পরিমাণ ভোগ করতেছো সেইটার ব্যবধান। ও মাই গড, কি বলছে ভাই, আমি তো বুঝিই নাই ভাই। আচ্ছা আসো বুঝাই। ডেল্টা টিইউ দ্বারা বোঝানো হয় যে টিইউ হচ্ছে তোমার পরে, এই যে তোমার টিইউ আমি বুঝাইতেছি। আচ্ছা টিইউ এর হিসাবটা কি? টিইউ এর হিসাব হচ্ছে এখানে জাস্ট মোটামুটি বোঝানো হয়েছে। টিইউ এর হিসাব হচ্ছে, আমি তোমাদেরকে ছক আঁকি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, ছক আঁকলে বিশাল ভালোভাবে বুঝতে পারবা। কিউ এই পাশে হচ্ছে টিইউ, এই পাশে হচ্ছে এমইউ। প্রথমে হচ্ছে মনে করো এক একক, একটা মিষ্টি খাইছি, 2টা মিষ্টি খাইছি, 3টা মিষ্টি খাইছি, আপাতত এতটুকু দেওয়া বুঝালেই হবে। বা হচ্ছে তোমার ওই পাশে 1 2 3 4 5 5টা মিষ্টি খাইছে, আচ্ছা ঠিক আছে 5টাই ধরলাম ভাই, ওই পাশে 5টা লেখছেন, সমস্যা নেই। টিইউ কি বলা হয়েছে, প্রথম পরিমাণ আমি মিষ্টি খাইছি হচ্ছে ফিল পাইছি 5 টাকা পরিমাণ, যেহেতু এক একটার প্রত্যেকটা হচ্ছে এমইউ, এই মানগুলো কিন্তু এমইউ এর মান, এবং প্রত্যেকটা যোগ করলে আমার টিইউ দিন শেষে আসবে। তারপরে হচ্ছে 10 টাকা পরিমাণ মিষ্টি ফিল পাইছি, তারপরে 15 টাকা পরিমাণ ফিল পাইছি, তারপরে 15 টাকা পরিমাণ ফিল পাইছি, তারপরে 12 টাকা পরিমাণ ফিল পাইছি। তোমাকে টিইউ কিভাবে বের করতে হয় জানো? টিইউ বের করতে হয় হচ্ছে এমইউ এর সমানটাই হচ্ছে টিইউ। বুঝতে পারছো? এমইউ এর প্রথম ক্ষেত্রে শুধুমাত্র প্রথমটার সমান, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে, প্রথম এককের ক্ষেত্রে, যে ভাই এখানে ফিলও যা টোটালও তা, আমি একটা মিষ্টি খাওয়ার পর টোটাল যে ফিলটা পাইছি এবং প্রথমবার যে ফিলটা পাইছি এটা তো সেম হবেই, স্বাভাবিক, রাইট? তারপরে আমরা কিভাবে বের করব? তারপরে হচ্ছে আমার এমইউ বের করার ক্ষেত্রে, আচ্ছা এমইউ বের করার আগে আমি একটু বলে নেই, এই ছকটা একটু পূরণ করি, তাহলে আমার এই জায়গায় আমরা যাচ্ছি, এমইউতে যাচ্ছি। এটা কিন্তু আমরা অনেক সামনের ম্যাথও করে ফেলতেছি, জাস্ট তোমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য। টিইউ বের করে হচ্ছে কোনাকুনি যোগ করার মাধ্যমে। তাহলে 5 + 10 15, 15 + 15 30,
30 যোগ 15 45, 45 যোগ 12 কত, 55, 56, 57। তাহলে আমার টোটাল ইউটিলিটি কত, 57। তাহলে আমি মার্জিনাল ইউটিলিটি যদি বের করতে চাই, তাহলে আমার মার্জিনাল ইউটিলিটি বের করতে গেলে টি ইউ এন মাইনাস টি ইউ এন মাইনাস 1, ঠিক আছে, এবং কিউ এন মাইনাস কিউ এন মাইনাস 1। ভাই কী লিখলেন, কিছুই বুঝলাম না, ঠিক আছে বুঝাচ্ছি, আসো সামনে আসো। এটাকে আমরা প্রকাশ করতে পারি, মনে করো একটু সহজ সূত্র নেই তোমাদের জন্য, টি ইউ 2 মাইনাস টি ইউ 1, কিউ 2 মাইনাস কিউ 1, একদম সোজা সোজা হিসাবে নিলাম, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে জাস্ট প্রথম দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা যেহেতু সব ক্ষেত্রে করতেছি তাই চলক হিসাবে এন নিছি জাস্ট। 2 কি, 2 হচ্ছে ভাই এন, এই যে এনটা বুঝেছেন, এই এনটা, তাহলে এন মাইনাস 1 কি, এন মাইনাস 1 হচ্ছে এই 2 এর চেয়ে এক কম, টি ইউ 1। তারপরে কি কিউ এন 1, কিউ এন এন, এন এর মান কি, এন এর মান হচ্ছে এই ক্ষেত্রে যদি 2 হয়, যেহেতু আমরা সেকেন্ড একক করতেছি, তাহলে এই কিউ এন এন মাইনাস 1 এর মান কি, তাহলে ভাই স্বাভাবিকভাবে কিউ 1, ঠিক আছে। এই জিনিসটাই জাস্ট এখানে আমরা সংখ্যা দিয়ে বুঝাচ্ছি আর কি। তাহলে আসো সলভ করি, আমরা এটাই সলভ করি আগে। টি ইউ 2, 2 কি ভাই, 2 তো 15, ঠিক আছে 15 বসাইলাম। তারপরে টি ইউ 1, 1 কি ভাই, 1 তো 5 বসাইলাম। কিউ 2 কি, কিউ 2 তো ভাই এই যে কিউ 2 2, তাহলে কিউ 1 কি ভাই, কিউ 1 তো এই যে 1 1, 2 মাইনাস 1 কত 1। তা আমরা একটু হাতে কলমে বুঝাই, 1 আমার লিখতে হয় না, তাও লিখলাম আর কি। উপরে হচ্ছে 10 ইকুয়াল টু 10। তুমি কি পাইলা তোমার এমইউ এর মান 10 পাইছো? এবং আমরা এখানে এন দ্বারা কেন বুঝাচ্ছি, এনটা কিন্তু 2 না হয়ে 3ও হইতে পারতো। তাহলে আমরা যদি এরকম লিখি কিউ 3, সরি টি ইউ 3, টি ইউ 3 কোনটা, 1 2 3, এই যে 30 ভাই 30, ঠিক আছে, কিউ 3 হচ্ছে 30। তাহলে এন মাইনাস 1 কত, এটা যদি তৃতীয় নম্বর একক হয় তাহলে এটা ভাই হচ্ছে দ্বিতীয় নম্বর একক, তাহলে দ্বিতীয় নম্বর একক কত, 15 ভাই 15 লিখলাম, ঠিক আছে। তারপরে কিউ এন 1, কিউ এন এন, এন যদি ভাই এই যে আমরা তো 2 এরটা করছি, এবার আমরা 3 এরটা ধরি, 3 কি ভাই, 3 তো 3ই। তারপরে এন মাইনাস 1 কত ভাই, 2 2 তো 2ই। তাহলে হচ্ছে আমার আসে কত, নিচে 1 উপরে হচ্ছে 15। তোমরা কি পাইছো 15? হ্যাঁ পাইছি ভাই, কারেক্ট। এখানে তোমাদের সুবিধার জন্য বলে রাখি, শুধুমাত্র সূত্র করার সময় এই জিনিসটা মাথায় রাখবা, কিউ এন মাইনাস কিউ এন, কিউ এন মাইনাস কিউ এন মাইনাস 1। সূত্র বাদে তোমাদেরকে এতটুকু মাথায় রাখবা, এম ইউ ইকুয়াল টু ডেল্টা টি ইউ, অর্থাৎ সেকেন্ড যেটা থাকে, অর্থাৎ 30 এবং 15 বিয়োগ 45 এবং 30-এর বিয়োগ, তাহলে কি বেরোয়, কারণটা বলে দিই। কারণ হচ্ছে এইটা শুধু এতটুকু ধরার কারণ হচ্ছে ডেল্টা কিউ এর মান আল্লাহর 30, আল্লাহর কসম ভাই, ডেল্টা কিউ এর মান সবসময় 1 বেরোবে, আর নিচে 1 মানের কোনো ভ্যালু নাই ভাগের ক্ষেত্রে। তো এই যে তোমার নিচে 1 মানের কোনো ভ্যালু নাই, কেন ভ্যালু নাই, কারণ একক সবসময় একটা একটা করে পরিবর্তিত হবে। একটা মিষ্টি, 2টা মিষ্টি, 3টা মিষ্টি, কখনো কি এরকম হয় যে একটা মিষ্টি খাওয়ার পর আমি 3 নম্বর মিষ্টি খাই ফেলছি, 2 নম্বরটা না খাওয়া হয় না কিন্তু। তো এই জন্য হচ্ছে তোমার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে তোমাকে সলভ করাইতে হবে। আচ্ছা আসো, তাহলে ডেল্টা টিউ কি, ডেল্টা টিউ মানে হচ্ছে টিউ এন মাইনাস টিউ এন মাইনাস 1। যদি এটা 2 হয় এটা 1, এটা 3 হইলে এটা 2, এটা 4 হইলে এটা 3, সোজা হিসাব। অর্থাৎ সেকেন্ডটার সাথে প্রথমটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ, এটার সাথে এটা বিয়োগ। তাহলে আমি তোমাকে ছকটা বের করানোর নিয়মটা বলি। ছক বের করানোর নিয়ম হচ্ছে 15 থেকে, আমার যদি সব কিছু উল্লেখ করা থাকে, মনে করো এই পাশে আমার এমইউ কিছু উল্লেখ করা নাই, ভাই আমার তো এমইউ উল্লেখ করা নাই, আমি হচ্ছে এমইউ উল্লেখ করা নাই, আমি এমইউ বের করতে চাচ্ছি, ঠিক আছে আসো বের করি। কিভাবে বের করব, 15 থেকে 5 বিয়োগ দাও কত, প্রথমটা তো 5, প্রথমটা কিন্তু সেম থাকবে। প্রথমটা আমি ভাই বলছি যে আমি যে টোটাল ফিল এবং আমার যে ইনিশিয়াল ফিল এবং আমার যে তোমার মনে করো ইনিশিয়াল ফিল এবং আমার যে টোটাল ফিল তো সেম থাকবেই। 15 থেকে 5 বিয়োগ দাও 10, 30 থেকে 15 বিয়োগ দাও 15, 45 থেকে 30 বিয়োগ দাও 15, এবং 57 থেকে তোমার 45 বিয়োগ দাও 12। অর্থাৎ নিচেরটা থেকে পরেরটা, এই যে সূত্র কি বাস্তবায়ন করে, যে সূত্রটা আমরা বুঝাইছিলাম। তারপরে ভাই আমি তো এবার মার্জিনাল ইউটিলিটি বের করতে যাচ্ছি, ঠিক আছে আসো মার্জিনাল ইউটিলিটি বের করি। মুছলাম। মার্জিনাল ইউটিলিটি বের করার জন্য আমি তোমাকে কি বলছিলাম, সরি টোটাল ইউটিলিটি বের করবো। টোটাল ইউটিলিটি বের করার জন্য কি বলছিলাম, প্রথমে ভাই বসা যাবে, প্রথমটা এখানেও যায় এখানেও তা থাকবে, ঠিক আছে ভাই থাকলো। তাইলে হচ্ছে তারপরে এটা যদি 10 হয়, কি বলছিলাম, কোনাকুনি যোগ 15 ভাই, তারপরে 15 যোগ 15 30 ভাই, তারপরে 30 যোগ 15 45 ভাই, তারপরে 45 যোগ 12, 45 যোগ 12 কত, 45 যোগ 12 হচ্ছে 57।
এবার আসি যে এই সূত্রটা আমরা হিসাব করি, mu1 mu1 যোগ mu2 যোগ mu2 15। আমরা কিন্তু টোটাল ইউটিলিটি বের করতেছি, আমরা দুইটা সূত্র কিন্তু একসাথে এক ছকে বুঝতেছি। mu1 কত, mu1 তো ভাই mu1ই বসে যাবে, mu1 প্লাস mu2 কত, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। তারপরে mu2 প্লাস mu3 কত, এই যে 10 যোগ 15 কি বলে না, ও সরি, প্রত্যেকটা কিন্তু যোগ ভাই, আমরা তিনটা যদি দেখতে পাই 15, হ্যাঁ এখানে যোগ 15 আর যোগ 15 কত 30, ভাই এর সাথে আমি আরও 15 যোগ করলাম 45, ভাই এর সাথে আমি আরও 12 যোগ করলাম 57। অর্থাৎ পুরা সমীকরণটা বাস্তবায়ন করতেছে এই জায়গায় এবং ওই সমীকরণটা বাস্তবায়ন করতেছে এই জায়গায়। বুঝতে পারছো? আশা করি টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ এবং যে আমার মোট উপযোগ, এই জিনিসগুলো নিয়ে আমার কোনো কনফিউশন থাকবে না। আমি কি বলছিলাম, টিইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি, এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। জাস্ট আমরা মাথায় রাখার জন্য এই সূত্রটা রাখবো। এই সূত্রটা কিন্তু আমরা পরীক্ষার হলে ভুলেও লিখবো না। পরীক্ষার হলে আমরা যদি উল্লেখ করতে চাই কোনো সময় বিস্তারিত মোটামুটি একটু ব্যাখ্যা করে লিখবো, কারণ আমাদের মাথায় সেট আপ থাকবে ডেল্টা কিউ এর মান সবসময় 1 হবে, কারণ একটা একক স্কিপ করে আরেকটা একক ভোগ করার কোনো সুযোগ নাই। একবার ডাক্তার দেখায় কি তুমি 3 নম্বর বার ডাক্তার দেখাতে পারবা? 2 নম্বর বার না দেখায় না, কোনোদিন সম্ভব না। তুমি লেকচার 1 করছো, লেকচার 1 করার পর তুমি যে চিন্তা করলা ভাই বাদ দেন ভাই, সেকেন্ড লেকচার আমার লাগবে না, সেকেন্ড লেকচার পরীক্ষা না পড়লে না পড়লে আমার কোনো প্যারা নাই ভাই, এটা হয় না, এটা হয় না। সেকেন্ড লেকচার করে দেন তুমি ধীরে ধীরে ধাপে ধাপে আগাবা। আসো পরবর্তীতে দেখি, পরবর্তী থেকে পূর্বেই যেটা আমরা পড়তেছিলাম আর কি, প্রান্তিকভাবে উপযোগ হচ্ছে এমইউ ইকুয়াল টু ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ এক্স, মানে ডেল্টা এক্স আর কি। তো ডেল্টা এক্সের জায়গায় তুমি ডেল্টা কিউ বসাইতে পারো। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, আর এখানে এক্স মানে ওই চলক বোঝানো হচ্ছে, সেম জিনিস আর কি। কিউ মানে হচ্ছে কি, আমি কোয়ান্টিটি বুঝাইছিলাম। আচ্ছা, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, এতটুকু ইম্পর্টেন্ট। ডেল্টা মানে পরিবর্তন এবং ডেল্টা গ্রিক শব্দ, এই সাইনটার গ্রিক শব্দ হচ্ছে ডেল্টা। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি কিসের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ফ্রি হ্যান্ডে বুঝা গেছি সব কিছু, যা বুঝায়। তারপরে এখানে কিছু হাবিজাবি বিবরণ দেওয়া আছে, এই বিবরণ না পড়লেও তোমার কিছু যাবে আসবে না, সত্যি কথা যেটা। আমরা অর্থনীতিতে ততটুকু পড়বো, একদম এক্স্যাক্টলি পিন পয়েন্টভাবে ততটুকু পড়বো যতটুকু আমার লাগবে। যেখানে আমার লাগবে না, যেখানে আমার জীবনেও কোনো দিন কোনোভাবে সৃজনশীল আসবে না, সেই জিনিস আমরা এক্সপ্লেন করার বোঝার কোনো দরকারই নেই, ঠিক আছে? আসো, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে তোমার এইচএসসিতে ইকোনমিক্সে জিপিএ 5 পাওয়া। আমাদের মেইন টার্গেট কিন্তু মনে করো একদম ও মাই গড আমার তো এখানে ইন্টার লেভেলেই পল স্যামুয়েলসন হয়ে যেতে হবে না ভাই। অর্থনীতিকে ফিল করো, অর্থনীতি ফিল করার মাধ্যমে পড়ো, কতটুকু পড়বা যতটুকু তোমার পরীক্ষার জন্য দরকার, ঠিক আছে? নর্ডেম কলেজে যখন আমি পড়ছিলাম আর কি, যখন ভালো লাগছিল তখন বিষয়টা, যে সারা বাংলাদেশ যাদের বই পড়তেছে রণজিৎ কুমার নাথ স্যার, আমি তার সরাসরি স্টুডেন্ট, আমি তার সামনে বসে ক্লাস করতেছি। সো ওইখান থেকে সে মানে স্যার আমাকে যা ইনপুট দিচ্ছে যে অর্থনীতিকে ফিল নিয়ে নিয়ে পড়ো, অর্থনীতিকে পড়ার সময় হচ্ছে মজা পাও, অর্থনীতিকে পড়ার সময় হচ্ছে উপলব্ধি করে পড়ো। সো এই বিষয়গুলো হচ্ছে তোমরাও মাথায় রাখবা। আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা হচ্ছে অর্থনীতি সাবজেক্ট সহ বাকি সকল সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা বানাবা ভাইয়া। পুরা আলাদা আলাদা নোট খাতা বানাইলে কি পরীক্ষার আগে রাতে উল্টানোর সময় ভাই অর্থনীতির মাঝখানে মনোবিজ্ঞান আসলো কেমনে ভাই, অর্থনীতির মাঝখানে ভাই সমাজকর্ম আসলো কেমনে, এই কনফিউশনটা হবে না, ঠিক আছে? আমরা নর্ডেম কলেজে আমাদের টিচাররা একদম শুরুর দিনই একটা কথাই সাজেশন দিয়েছিলাম, যেটা পরবর্তীতে কিন্তু এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে আমার পার্সোনালি কাজে লাগছে। জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে কি আলাদা আলাদা খাতা বানাইবা, এবং একদমই যদি পসিবল না হয় যে না ভাই আমার ফিনান্সিয়াল কন্ডিশন ওটা অ্যালাউ করতেছে না, তাইলে আলাদা হিসাব, ইটস ওকে। কিন্তু আমি আশা করবো যে তোমরা মোটামুটি সবাই আলাদা খাতা বানাবা, ঠিক আছে? আসো এরপরে ধনাত্মক প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগ কি? ধনাত্মক প্রান্তিক উপযোগ হচ্ছে ওই যে যেটা বলছিলাম, তুমি প্রথমে ফিল বাড়তেছে 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 বাড়তেছে, তারপরে হচ্ছে আমার শূন্য, একদম শূন্য প্রান্তিক উপযোগ, তারপরে হচ্ছে ফিল নিতে 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 ঋণাত্মক প্রান্তিক উপযোগে এসে আমি পৌঁছাবো। এটি এই সেম জিনিসটা হচ্ছে একটু বইয়ের ভাষায় পড়ি। যখন কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ বৃদ্ধি পায়, মোট উপযোগ বৃদ্ধি, একদম শুরুর দিকে যেটা বলছিলাম যে মোট উপযোগ বৃদ্ধি, আমরা যদি একটু চার্টের দিকে আঁকাই, আমরা যে চার্টটা আঁকাইছিলাম, মোট উপযোগ বৃদ্ধি পাইতেছে, বৃদ্ধি পাইতে 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 একটা জায়গায় স্টেবল হয়ে যায়, এবং স্টেবল হওয়ার পর মোট উপযোগ বৃদ্ধি পায়, যে জায়গায় মোট উপযোগ বৃদ্ধি পায়, যে দেখো মার্জিনাল ইউটিলিটিও বৃদ্ধি পেতেছে, কিন্তু একটা জায়গায় মার্জিনাল ইউটিলিটি স্টেবল হয়ে যেতে, এবং এই জায়গাটায় তোমার তোমার শূন্য আর কি। এই জায়গায় কি আমার বৃদ্ধি কতটুকু হলো, এই জায়গার ব্যবধান কতটুকু, এই জায়গার ব্যবধান হচ্ছে আমার শূন্য। আচ্ছা আসো পরবর্তীতে দেখি, এবং এই শূন্য যে থাকাটা, যখন কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে যদি মোট উপযোগের কোনো পরিবর্তন না ঘটে, এই যে আমরা দেখি আর কি, এটা জাস্ট আমরা কিন্তু রাফ হিসেবে বুঝাইছি, আমরা কিন্তু এখান থেকে কোনো ম্যাথ করবো না, আমরা জাস্ট বোঝানোর জন্য এই চার্টটা আঁকছি। আমরা ম্যাথ কিন্তু সামনে করবো, এবং যেটা ভ্যালিড চার্ট সেই ভ্যালিড চার্ট দিয়ে করবো। এই যে তোমার দেখো মোট উপযোগের কোনো পরিবর্তন না হয়, যে 15 থেকে কিন্তু 15ই থাকতেছে আমার,
মোট উপযোগে মানে প্রান্তিক উপযোগে কোনো পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই জায়গাও কিন্তু আমার আহামরি কোনো ডিফারেন্স হচ্ছে, কিন্তু ফিলের যে পরিবর্তন আলটিমেট ফিলের পরিবর্তন কত, আমার ফিল যে নিতেছি এই ফিলের পরিবর্তন হচ্ছে 0। পরবর্তীতে কি ঋণাত্মক প্রান্তিক উপযোগ কি, যখন কোনো ভোক্তা মানে দ্রব্য ভোগের মাধ্যমে সর্বোচ্চ উপযোগ বা সন্তুষ্টি লাভের পরও অধিক ভাই আমার একদম 100% মিষ্টি খাওয়া শেষ, মুখ তাইতে গেছে, তারপরও আমি নিতেছি, এবার মিষ্টির প্রতি বৃতৃষ্ণা আসছে, আরেকটু ভোগ করলাম, আরেকটু ভোগ করার পরে কি আমার ঋণাত্মক হয়ে গেল বিষয়টা। আচ্ছা আসো পরবর্তীতে দেখি মোট উপযোগ কি বলছিলাম, এই যে এখানে তোমার মেইন কাপঝাপ হচ্ছে এই জায়গায়। মোট উপযোগ হচ্ছে মার্জিনাল ইউটিলিটিগুলোর যোগ, কতক্ষণ পর্যন্ত যোগ, যতক্ষণ পর্যন্ত না আমার এন আসতেছে, অর্থাৎ শেষ সংখ্যাটা আসতেছে। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে, বিভিন্ন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে, এই যে তোমার বলছিলাম কি উপযোগের সমষ্টিগুলা, 10-এর সাথে 5, 15, তারপর এটার সাথে এটার সমষ্টি 30, এটার সাথে এটার সমষ্টি 45, এটার সাথে এটার সমষ্টি, এই যে আমরা কিন্তু এক্সপ্লেন করে আসছিলাম এই জায়গায়। যখন কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময় একই দ্রব্যের বিভিন্ন একক ক্রয় করে, তখন সে ওই এককগুলো হতে বিভিন্ন পরিমাণে উপযোগ লাভ করে। এসব উপযোগের সমষ্টিকেই মোট উপযোগ বলা হয়। এবং এই জায়গায় এই সংজ্ঞা দুটো কিন্তু তোমার ক মার্কের জন্য অ্যাগেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, যেটা হচ্ছে আমরা একটু পরে একটা টপিক আছে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি, ওই বিধির মধ্যে কিন্তু এই দুইটা সংজ্ঞা তোমাকে একদম মনে করো ঠাড়া মুখস্থ করে রাখতে হবে যে ভাই মোট উপযোগ কী, আমার প্রান্তিক উপযোগ কী। সো ওই জায়গায় তোমার গ ঘয়ের ক্ষেত্রে এই সংজ্ঞাগুলো কাজে লাগে, অ্যাগেইন বলতেছি। অধ্যাপক লেফটউইচের মতে কি বলছেন উনি, টোটাল ইউটিলিটি রেফার্স টু দ্য এন্টায়ার অ্যামাউন্ট অফ স্যাটিসফ্যাকশন অবটেইনড ফ্রম কনজিউমিং ভ্যারিয়াস কোয়ান্টিটিস অফ কমোডিটি। যেমন হচ্ছে এক্স দ্রব্যের বিভিন্ন একক x1, x2, x3, xn থেকে প্রাপ্ত উপযোগের মোট সমষ্টি, অর্থাৎ এই যে এই জায়গায় বিভিন্ন বিবরণ তোমাকে দেওয়া হয়েছে, এই যে ফাংশন মিলায়, বিশ্বাস করো এই জায়গাতে কোনো প্রশ্ন কখনো আসে নাই, ইহজগতে আসেও নাই, ইহজগতে আসবেও না, ঠিক আছে। আমরা যে পরবর্তীতে যাই। আচ্ছা, কিন্তু এই জায়গা থেকে শুধুমাত্র এই জিনিসটা তোমাকে মুখস্থ রাখা লাগবে বা এমনি মনে থাকবে আর কি, কারণ আমরা একটু আগে কিন্তু এক্সপ্লেন করে আসছি, রাইট। সো আসো পরবর্তীতে উদাহরণ হিসেবে কি বলা হয়েছে, উদাহরণ হিসেবে বলা হয়েছে যে একজন ক্রেতা পরপর 3টি কমলা ভোগ করলো, যে আমরা একটু আগে মিষ্টির উদাহরণ দিয়েছি, এখানে কমলার উদাহরণ দিয়েছি, একই কথা, ব্যাপার না। প্রথমে কমলা দেখে সন্তুষ্ট হওয়ায় সে কমলাটি 25 টাকা দামে ক্রয় করতে রাজি হলো, তাহলে আমার প্রথমে কমলাটি কিভাবে আমি রাজি করলাম, 25 টাকা। এরপরে দ্বিতীয়টির জন্য আমি কত 20 টাকা সে দিতে রাজি হলো, অর্থাৎ আমার মার্জিনাল ইউটিলিটি কিন্তু এখানে আসতেছে কত, আমার কিন্তু এখানে মার্জিনাল ইউটিলিটিগুলো আসতেছে, আমরা টোটাল ইউটিলিটি হিসাব করতেছি একটু পর। তারপরে হচ্ছে তোমার তৃতীয় কমলাটি ক্রয়ের জন্য সে কত টাকা প্রদান করলো, 15 টাকা প্রদান করলো। তাহলে আমরা টোটাল ইউটিলিটি কি বের করে ফেলতে পারবো না? টোটাল ইউটিলিটি কীভাবে বের করবে এই জায়গায়, 25 শুরুরটা, অর্থাৎ এই যে এখানে কিন্তু কিউ হচ্ছে কিন্তু 1, 2 এবং 3, কারণ 3টা কমলা সে ভোগ করছে, রাইট, 3 পরিমাণ দ্রব্য আমরা ভোগ করছি। তারপরে 25-এর সাথে 20 যোগ কত হলো, 25-এর সাথে 20 যোগ করলে 45, তারপরে সেটার সাথে আরও 15 যোগ, আমরা কি বলছিলাম কোনাকুনি যোগ হয়, তাহলে কি হয় 60। তো এই যে তোমার 60 হচ্ছে আমার টোটাল ইউটিলিটি, অর্থাৎ ফাইনাল ইউটিলিটি। এই সেম কথাটা এখানে বলা হয়েছে যে 60 হচ্ছে তোমার 60 ইউটিল। এখানে টাকার হিসাবকে তোমার প্রকাশ করা হয় টাকা দিয়ে, কিন্তু লাস্টে হচ্ছে আমরা ইউটিল শব্দটা উল্লেখ করে দিই, যেহেতু ইউটিলিটি অর্থাৎ উপযোগের হিসাবটা এখানে দিন শেষে আসতেছে। আসো পরবর্তীতে দেখি উপযোগের পরিমাপ। দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইন্টারেস্টিংও। উপযোগ ধারণাটাকে কীভাবে পরিমাপ করা যায়, এর মধ্যে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। এখানে দু ধরনের পরিমাপ পদ্ধতি প্রয়োগ দেখা যায়, একটা হচ্ছে সংখ্যাবাচক, একটু আগে আমরা যেটা দেখে আসছি, যদিও এটা আমাদের ভ্যালিড না, কিন্তু অর্থনীতির আলোচনার জন্য আমরা এই পুরো অধ্যায় যতটুকু উপযোগ জানবো বা উপযোগ সম্পর্কে বিশ্লেষণ করবো, এখানে আমরা মোটামুটি সংখ্যাবাচক পরিমাপই দেখব। এবং পরবর্তীতে পর্যায়বাচক পরিমাপ হচ্ছে যেটা হচ্ছে আমরা মানসিকভাবে ফিল নেওয়ার যে বিষয়টা, আমি তোমাকে বলছিলাম না একদম শুরুতে যে উপযোগ কিন্তু ভাই মিষ্টি খাইছি বা তেঁতুল খাইছি, আমার তেঁতুলের ক্রেভিংস উঠছে, তেঁতুল খাওয়ার পর মনে হয়েছে যে না এই তেঁতুলটা হচ্ছে আমাকে মানসিকভাবে প্রশান্তি দিচ্ছে, এটা কি তুমি মাপতে পারবা কোনো দিন টাকার পরিমাপ দিয়ে? না। সো ওইটা হচ্ছে তোমার পর্যায়বাচক পরিমাপ, কিন্তু অর্থনীতিতে ইউজুয়ালি জনপ্রিয় হচ্ছে কার্ডিনাল মেজারমেন্ট আর কি। পরবর্তীতে দেখি সংখ্যাবাচকে কি বলছে, এই উপযোগ তত্ত্বের প্রাথমিক সময়ের প্রবক্তারা হলেন গসেন, জেভন্স এবং হচ্ছে ওয়াল্লাস এবং পরবর্তীতে অধ্যাপক আলফ্রেড মার্শাল, বিশেষ করে আলফ্রেড মার্শাল। এখানে আমরা মেইন নাম কার নাম পাই, আলফ্রেড মার্শাল। এই ধারণার অনেক পরিবর্তন ও উন্নয়ন সাধন করেন। তাহলে আমরা এই নামগুলো একটু দাগায় রাখবো বা মুখস্থ রাখবো। তোমাকে যদি বলা হয় যে জেভন্স কোন উপযোগের পরিমাপকে বিশ্লেষণ করছিলেন, এই নামগুলো কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে আসে। সো এমসিকিউর জন্য আমার হচ্ছে মোটামুটি এতক্ষণ যা পড়ছে আমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন জায়গায় সৃজনশীলের জন্য লাগবে সেটা আমি বলে দিব তোমাদেরকে। এবং ওয়ালরাস
এবং আলফ্রেড মার্শাল এরা এই ধারণার অনেক পরিবর্তন ও উন্নয়ন সাধন করেন। তাদের মতে কোনো দ্রব্যের উপযোগ সংখ্যা দ্বারা কার্ডিনালি পরিমাপ করা সম্ভব। এই যে যেটা বলছিলাম, যেটা অবাস্তব আর কি। সাধারণত 1, 2, 3 ইত্যাদি কার্ডিনাল সংখ্যা। এই সংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো এদেরকে যে কোনো একটি অনুপাত হিসাবে এবং একটি সংখ্যা অন্যটির কত গুণ সেভাবেও প্রকাশ করা যায়। বিভিন্ন পণ্যের উপযোগের মধ্যে তুলনার উদ্দেশ্য এক্ষেত্রে থাকে। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে যোগ করে মোট উপযোগ নির্ণয় করা হয়। এই যে এতক্ষণ যেটা আমরা বকবক করলাম, কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের, অর্থাৎ নির্দিষ্ট সময় কিন্তু হইতে হবে ভাইয়া আপুরা, নির্দিষ্ট সময় না কেন, মনে করো তুমি মিষ্টি খাইছো এবং পরপর টানা যদি মিষ্টিগুলো খাও তখনই তো দিন শেষে তোমার মুখে বৃতৃষ্ণা জমবে এবং এক পর্যায়ে দূর ভাল লাগতেছে না, তখন সেটা নেগেটিভে যাবে, অর্থাৎ ধনাত্মক, জিরো, নেগেটিভ, এই জিনিসগুলো আমার নির্দিষ্ট সময় হতে হবে। এখন যদি এরকম হয় সকালে একটা মিষ্টি খাইছি, তারপরের দিন আমি পরের দিন সকালে আরেকটা মিষ্টি খাইছি, তাহলে কি কোনো দিন মিষ্টি খাবার আমার প্রবণতা বা মিষ্টি খাওয়ার ইচ্ছা কোনো দিন হ্রাস হবে না? তখন কি আমার উপযোগটা ঠিকমতো কাজ করবে না আর কি, বা উপযোগের থিওরিটা মানবে না। এই জন্য নির্দিষ্ট সময় হইতে হবে, একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে যোগ করে মোট উপযোগ নির্ণয় করা যায়, যেটাকে আমরা বলছিলাম। এবং এই উপযোগ এককের পরিমাপক হচ্ছে ইউটিল। এটা আমরা বলছিলাম যে টাকা দিয়ে পরিমাপ করা যায়, ঠিক আছে, কিন্তু দিন শেষে আমরা অ্যান্সারটা লেখার সময় কি লিখবো, যে টোটাল ইউটিলিটি কত, তাইলে আমার টোটাল ইউটিলিটি হচ্ছে আমার, এই যে আগেরটার ক্ষেত্রে দেখো টোটাল ইউটিলিটি হচ্ছে আমার 60 এবং 60 ইউটিল আমরা লিখে দিব এই জায়গায়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে এই ধারণাটি বিশ্লেষণ করা যায়। কিসের মাধ্যমে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এবং এই বিধিটাই আমার মোটামুটি সৃজনশীল আসবে, যেটা আমরা সামনে সলভ করব। বাস্তবে সংখ্যাবাচক এই উপযোগ ধারণাটি তুলনামূলকভাবে কম বাস্তবসম্মত। তুলনামূলকভাবে কম বাস্তবসম্মত, অর্থাৎ বাস্তবসম্মত ইন আ সেন্স, ওই যে বলছিলাম যে ভাই এটার জন্য আমি 20 টাকা দিতে রাজি, কিন্তু বাস্তবে কি তুমি পরিমাপ করতে পারবা? ফিল নিতেছি ভাই, ফিলটাকে পরিমাপ করতে পারি না। তাও কেউ কেউ বলে ইহ ভাই এই প্রোডাক্টটা হইলে আমি 500 টাকা ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। সো ওই ক্ষেত্রে কম বাস্তবসম্মত। পরবর্তীতে পর্যায়বাচক পরিমাপ, এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা আর কি। উপযোগ হচ্ছে কি? মনস্তাত্ত্বিক বা মানসিক ধারণা। উপযোগ কেবল পর্যায়গতভাবে পরিমাপ করা সম্ভব। এ বক্তব্যের মূল সুর দেন হচ্ছে কি প্যারেটো, অ্যান্টোলিনি, ফিশার, অর্থাৎ তিনজন অর্থনীতিবিদ, প্যারেটো, তারপর ফিশার এবং হচ্ছে অ্যান্টোলিনি। এই প্রমুখ অর্থনীতিবিদের লেখা ও পর্যালোচনা পাওয়া গেলেও পরবর্তী সময়ে অধ্যাপক J.R. হিক্স এবং R.G.T. অ্যালেন, অর্থাৎ হিক্স অ্যান্ড অ্যালেন, এই ধারণার প্রবক্তাকে হিক্স অ্যান্ড হচ্ছে অ্যালেন, এবং আগের ধারণা যেটা আমরা পড়ছিলাম সংখ্যাগত, সেটার ধারণা দেনকে আলফ্রেড মার্শাল। আচ্ছা ঠিক আছে, হিক্সেন এবং কি বলেন এটাকে, উনি বলেন যে সাধারণত ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা রোমান হরফে 1, 2, 3 ইত্যাদি সংখ্যা অর্ডিনাল সংখ্যা, এবং এসব সংখ্যাকে পর্যায়গতভাবে সাজানো যায়। নিম্ন বা বাম দিকের পর্যায় হতে উচ্চ বা ডান দিকের পর্যায়ে বেশি উপযোগ প্রকাশ করে। পর্যায়গত উপযোগ ধারণাটি অধিক বাস্তবসম্মত, কারণ এখানে ভোক্তার মানসিক সন্তুষ্টির বিষয়টি প্রাধান্য পেয়েছে। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ ধারণাটি পর্যায়গত উপযোগের আলোকে ব্যাখ্যা করা হয়। তারপরে কি বলছে? উপযোগের ক্ষেত্রে নীতি নৈতিকতা, স্বাস্থ্যকর না ক্ষতিকর, এই বিষয়টি বিবেচনা করা হয় না। অর্থাৎ এখানে মনে করো একটু বাজে উদাহরণ দিলাম, ঠিক আছে, স্মোকিং। আমি জানি অনেকেই করো, কিন্তু দয়া করে কেউ করিও না। আমি নিজেও পার্সোনালি করি না বা পছন্দ আহামরি করি না। তো স্মোকিং যারা করে তারা ভাই একটা বিড়ি টান দেয়, ফিল পায়, সেকেন্ড বিড়ি টান দেয়, ফিল পায়, থার্ড বিড়ি টান দেয়, ফিল পায়। এরকম একটা পর্যায়ে হইতে হইতে মুখ মনে করো হয়তো তাইতা যায়। আমি আমার যারা স্মোকার ফ্রেন্ড আছে তাদের থেকে শুনছি, শিওর না, তো মুখ যে তাইতা যায় তাদের, এক পর্যায়ে তারা কি এই উপযোগের নিয়মটা কিন্তু দিন শেষে পালন করে। কার্ভ উঠে 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 স্টেবল থাকে, কার্ভ নাইমা যায়। ব্যবহার বা ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পায় এবং স্থান কাল পাত্র ভেদে এর তারতম্য ঘটে, অর্থাৎ স্থান কাল পাত্র স্বাভাবিক। এছাড়া প্রয়োজনীয়তা ও অপ্রাচুর্যতার উপর ভিত্তি করে উপযোগের পরিমাণ কম বেশি বিবেচিত হয়। এই গদবাঁধা কথা আর কি। পরবর্তীতে হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক, পার্থক্য। প্রথমে কি ধারণা হচ্ছে বেসিক্যালি মোট উপযোগ হচ্ছে সেই উপযোগ যেখানে তোমার ভোক্তা যা যা ভোগ করলো সেগুলোর কম্প্যারিজন করে যোগ করে দিলাম। আর প্রান্তিক উপযোগ হচ্ছে এই যে তোমার প্রতি একক বৃদ্ধি করতেছে, এই প্রতি একক বৃদ্ধি করতে 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 প্রথমটা থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা, এবং এক এককের মধ্যে যতটুকু ব্যবধান বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। এটাকে সংজ্ঞাগত আকারে একটু লেখা হয়েছে, যে সংজ্ঞা হিসেবে আমি একটা পার্থক্য দিয়ে দিলাম। তারপরে কি বলা হয়েছে, যে মোট উপযোগ হলো কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দ্রব্য থেকে প্রাপ্ত প্রতি একক উপযোগের সমষ্টি, যে সংজ্ঞা যেটাকে বললাম আমরা, কোনো নির্দিষ্ট সময় অতিরিক্ত একক বা অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায়, যেটা এতক্ষণ বলছিলাম আর কি।
তারপরে কি বলছে তালিকা বা সূচি, এই যে আমরা এখন অফিসিয়াল তালিকাতে চলে আসছি। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে সবসময় সিমিলার থাকবে, সব সময় অল টাইম সিমিলার থাকবে। এবং মোট উপযোগ বের করা যায় কিভাবে, সবকটার যোগফল 10 যোগ 8 18, 18 যোগ 6 24, 24 যোগ 4 28, 28 যোগ 2 30, 30 যোগ 0 30, 30 -2 কত 28। অর্থাৎ এই যে তোমার ফিল্ডের যে বিষয়টা, এই যে এখানে কিন্তু আমরা জিরো চলে আসতেছে, এই যে জিরো। আমি কিন্তু অফিস এতক্ষণ আমরা যা দেখাইছিলাম একটু আগে আমরা যে চারটা দিছিলাম সেটা জাস্ট বোঝানোর সুবিধার্থে। সো এখানে হচ্ছে আমরা যে অফিসিয়াল চারটার এটার মধ্যে কি দেখতেছি, কোনাকুনি তুমি যদি যোগ করো, প্রথমটা অবশ্যই সেম থাকবে, কোনাকুনি যোগ করলে আমার প্রান্তিক উপযোগটা বেড়ে যেতেছে, তাহলে আমার টোটাল ইউটিলিটি আলটিমেটলি কত, টোটাল ইউটিলিটি হচ্ছে 28 ইউটিল, এই জায়গায় আর কি। অর্থাৎ এখানে কিন্তু শুধু বলে না যে পার্থক্য, এই জায়গায় কিন্তু আমি সম্পর্ক দেখা দিচ্ছি, দুইটার মধ্যকার সম্পর্ক। তারপরে সেকেন্ডটার সাথে ওই যে ডেল্টা কি বলছিলাম, ডেল্টা টিইউ আর কি, এমইউ ইকুয়াল টু কি, আমরা কি জানি, এমইউ ইকুয়াল টু ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। ডেল্টা কিউ এর মান যেহেতু সবসময় 1 1 2 3 4 5 6, সো ডেল্টা কিউ বাদ, মনে মনে আর কি বাদ। সো আমরা ডেল্টা টিউ যদি বের করি, 18 থেকে 10 বিয়োগ দিলে 8, 24 থেকে 18 বিয়োগ দিলে 6, 28 থেকে 24 বিয়োগ দিলে 4, 30 থেকে 28 বিয়োগ দিলে 2, 30 থেকে 30 বিয়োগ দিলে 0, 28 থেকে 30 বিয়োগ দিলে -2। আরে অফিসিয়াল চার্টের মধ্যে আমরা কি দেখলাম, অফিসিয়াল চার্টের মধ্যে আজব আজব কাহিনী হইতেছে। আজব না ঠিক, এতক্ষণ আমরা যা বুঝে আসছিলাম, যা করে আসছিলাম, সেগুলোর এক্সিকিউশন দেখতেছি। এখন আসতেছে আমার আসল অর্থনীতির মজা। তারপরে কি প্রকাশ, প্রকাশ হচ্ছে বেসিক্যালি একটাকে টিইউ দিয়ে প্রকাশ করে, টোটাল ইউটিলিটি যেটা হচ্ছে মোট উপযোগ, আর একটা হচ্ছে তোমার মার্জিনাল ইউটিলিটি বা হচ্ছে এমইউ দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখি, পরবর্তীতে হচ্ছে ভোগ বৃদ্ধি। ভোগ বৃদ্ধি করলে কি হয়, নির্দিষ্ট সময় যখন আমি ভোগ বৃদ্ধি করতে থাকবো, তখন হচ্ছে আমার টোটাল যে ইউটিলিটি বা মোট উপযোগ যেটা আছে সেটা হচ্ছে আমার আস্তে 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 বৃদ্ধি পাবে। কিন্তু আমি যখন ভোগ বৃদ্ধি করতে থাকবো, তখন হচ্ছে এক পর্যায় পর্যন্ত বৃদ্ধি পাবে, এক পর্যায় পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর সেটা স্টেবল থাকবে, জিরো বা জিরো মার্জিনাল ইউটিলিটির মধ্যে চলবে, তারপর হচ্ছে সেটা ঋণাত্মক চলবে যাবে, হচ্ছে যেটা আমরা কার্ভ বলছিলাম আর কি। এই যে এরূপ ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ হ্রাস পায় আর কি। এই যে কার্ভটা যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করে আসছি, যেটা হচ্ছে মোট উপযোগের মধ্যে আসে। মোট উপযোগের কার্ভ কি, মোট উপযোগের কার্ভ হচ্ছে আমার ফিল নিতেছে 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 বাড়তেছে, এবং এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমার জিরো, এবং তারপরে হচ্ছে আমার ঋণাত্মক শুরু। এবং প্রান্তিক উপযোগ রেখা যেহেতু ঋণাত্মক, প্রান্তিক উপযোগ রেখা সবসময় আমার যে জিরো আছে, এই যে জিরো, জিরো বরাবর যে রেখাটা, সেই জিরোর নিচে চলে যায়। অফিসিয়াল চার্টে আমার জিরোর নিচে চলে যায়। প্রান্তিক উপযোগ রেখা সবসময় ডান থেকে বাম দিকে নিম্নগামী, ডান থেকে বাম দিকে, বাম দিকে কি নিম্নগামী, ঠিক আছে। এবং মোট উপযোগ রেখা কি উঠতে 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 স্টেবল থাকে, দেন হচ্ছে তোমার কমা যায় আর কি। হ্রাস বৃদ্ধি, মোট উপযোগ ক্রমান্বয়ে ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়, এরপরে হ্রাস পায়। এবং প্রান্তিক উপযোগ হচ্ছে এরূপ একটা অবস্থা, যে অবস্থায় মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে শূন্য হয়। অর্থাৎ মোট উপযোগ এই যে এই জায়গাটা যখন থাকে, তখন হচ্ছে সেইটা এই জায়গায় থাকে, এবং এই জায়গায় যখন নামা শুরু হয় যখন, তখন সেটা হচ্ছে এদিকে নিচে চলে যায়। অর্থাৎ দুইটার মধ্যে একটা সম্পর্ক আর কি এই জায়গায় প্রকাশ পায়। মোট উপযোগ ঋণাত্মক হয় না, কেন ঋণাত্মক হবে ভাই? মোট উপযোগ আমরা যে অফিসিয়াল চার্টটার দিকে তাকাই, মোট উপযোগই কখনো নেগেটিভ হয়েছে না। প্রান্তিক উপযোগ একটা পর্যায়ে জিরো হয় এবং একটা পর্যায়ে নেগেটিভও হয়। পরবর্তীতে দেখি সূত্র তো আমরা ভাই খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ ভাঙা বুঝছি। টিইউ ইকুয়াল টু এমইউ 1 প্লাস এমইউ 2 প্লাস এমইউ 3 প্লাস এমইউ এন। তারপরে হচ্ছে তোমার কি এমইউ ইকুয়াল টু ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এই যে ডেল্টা টিইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। আসো পরবর্তীতে হচ্ছে মোট উপযোগ এবং সম্পর্কের পার্থক্যের মধ্যে আমরা দেখি যে এইটা যখন ক্রমবর্ধমান হারে বাড়ে। আচ্ছা তোমাকে একটা আমি বলে নেই, এটা হচ্ছে আমার টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ, এবং এটা হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। আচ্ছা সুন্দর হয়নি, এটা হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। মোট উপযোগ যখন আমার ক্রমবর্ধমান হারে বাড়তেছে, তখন আমার প্রান্তিক উপযোগও কি ক্রমবর্ধমান হইতেছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে ক্রমবর্ধমান। মোট উপযোগ যখন আমার হ্রাসমান হারে বাড়তেছে, অর্থাৎ বাড়তেছে কিন্তু আস্তে আস্তে কমতে কমতে বাড়তেছে, হ্রাসমান হারে বাড়তেছে, এটা কি হ্রাসমান। কেন এটা লিখলাম? কারণ আমার হচ্ছে তোমার এই যে চারটুকু আছে, শুধুমাত্র এই চারটুকু সৃজনশীলে লাগবে, বা আমাদের অ্যাকচুয়ালি জানা থাকা লাগবে একটু পরে আর কি। এটা যখন হ্রাসমান হারে বাড়ে, তখন সেটা আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এবং একটা পর্যায়ে যেতে আমরা একটু আগে দেখছিলাম সেটা জিরো ক্রস করে নিচে ঋণাত্মক হিসেবে চলে যায়।
তারপরে এটা যখন তোমার সমানুপাতিক হারে বাড়তে থাকে, অর্থাৎ ক্রমহ্রাসমানও না ক্রমবর্ধমানও না, একদম সমানুপাতিক, তখন এইটা হচ্ছে স্থির থাকে, স্থির থাকে। এবং এইটা যখন স্থির থাকে তখন এইটা থাকে শূন্য, অর্থাৎ এটা যদি স্থির হয় তাহলে এটা হচ্ছে 0, এবং এটা যদি স্থির থাকে, ও না সরি, এটা 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 যদি সমানুপাতিক হারে বাড়ে, সমানুপাতিক, এটা যদি সমানুপাতিক হারে বাড়ে তাহলে এটা থাকে স্থির। আশা করি বুঝতে পারছো আর কি যে টোটাল ইউটিলিটি এবং মার্জিন ইউটিলিটির সাথে একটা সম্পর্ক কি, একটা ক্রমবর্ধমান হারে বাড়লে একটা ক্রমবর্ধমান হারেও বাড়তে থাকে, একটা ক্রমহ্রাসমান হারে বাড়লে একটা হচ্ছে তোমার ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, একটা সমানুপাতিক থাকলে একটা স্থির থাকে, আরেকটা স্থির থাকলে এবং আরেকটা হচ্ছে তোমার 0 হয়ে যায়। আসো পরবর্তীতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এবং এইটা হচ্ছে তোমার গ বা ঘ এর জন্য 3 স্টার। এটা কি গ বা ঘ এর জন্য একটা 3 স্টার দিয়ে দিবা। কেন 3 স্টার? অ্যাকচুয়ালি যদি এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসে এবং প্রান্তিক উপযোগ ধারণা থেকে যদি কোনো প্রশ্ন আসে সৃজনশীলে, গ বা ঘ মার্কে এইটা আসবেই আসবেই আসবেই। ঠিক আছে? কি বলা হয়েছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি জার্মান অর্থনীতিবিদ হারম্যান গেরিন গোসেন সর্বপ্রথম উল্লেখ করলো। মার্শালের ভাষায় এটি পূর্ণতা লাভ করে, অর্থাৎ পরিপূর্ণতা লাভ করে কোথায়? মার্শালের ভাষায়। মার্শাল অধ্যাপক অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল আর কি যেটার নাম। প্রফেসর জেভন্স এই বিধিকে গসেন্স ফার্স্ট ল, অর্থাৎ জার্মান অর্থনীতিবিদ হারম্যান হেনরিক গসেন, ওনার নামেই অভিহিত করে দিয়েছেন কে? অধ্যাপক জেভন্স। পরবর্তীতে কি মূল বক্তব্য হচ্ছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময় কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেল, প্রান্তিক উপযোগ ক্রমশ। মানে যেটা বলা হয়েছে যে একটা মিষ্টি, সেটা হচ্ছে যদি আমি একই দ্রব্য, অর্থাৎ একই দ্রব্য হইতে হবে, আমি মিষ্টির পরে আপেল খেলে হবে না। আমি যদি মিষ্টি খাই, মিষ্টি আমার ক্রমাগতভাবে ভোগ করতে হবে, এবং ক্রমাগতভাবে ভোগ করলে অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, তখন হচ্ছে ওই দ্রব্যের মোট উপযোগ যখন আমার বাইরে যায়, মোট উপযোগ কিন্তু দিন শেষে বাড়তে থাকে, যদিও সেটা ক্রমহ্রাসমান এক পর্যায়ে কমে, কিন্তু মোট উপযোগ প্রথম দিকে তো বাড়তে থাকে। তখন প্রান্তিক উপযোগ ক্রমত হ্রাস পায়, অর্থাৎ এই অংশটুকু কি, এই অংশটুকু এই অংশটুকুর জন্য দায়ী। অর্থাৎ আমি একটু ভালোভাবে বুঝাই, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মোট উপযোগের ক্ষেত্রে টিইউ, তাহলে আমার এমইউ কি দ্বারা? এমইউ দ্বারা হচ্ছে এইটা বলা হচ্ছে যে ক্রমবর্ধমান হারে যখন এটা বাড়তে থাকে, এতটুকু যখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে তখন হচ্ছে সেটা আমার ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, এবং সেটা যখন এক পর্যায়ে স্থির হয়ে যায়, এই যে এই পজিশনটা হয়তো, এবং স্থির হয়ে যখন যায় তখন সেটা হচ্ছে শূন্যকে হিট করে, এবং সেটা যখন নিচে নেমে যায় একদম এই অংশটার জন্য সেটা হচ্ছে ঋণাত্মক হয়ে যায়, এটা হচ্ছে নেগেটিভ মান। আশা করি বুঝতে পারছো আর কি, ঠিক আছে? মুছে দিতেছি। অর্থাৎ ভোগের একক বৃদ্ধি এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস, অর্থাৎ একটা একটা করে আমি ভোগের একক বৃদ্ধি করতে থাকতেছি এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস করতেছি, এই বিষয়টা হচ্ছে প্রান্তিক উপযোগ বিধি। অর্থনীতিবিদ কে ই বোল্ডিং বলেন কি বলতেছেন যে অন্য সব দ্রব্যের ভোগ কোনোরূপ পরিবর্তন না করে ভোক্তা যদি বিশেষ কোনো দ্রব্যের ভোগের পরিবর্তন করে তাহলে পরিবর্তনীয় দ্রব্যটির প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবে। ওই একই কথা ঘুরায় ফেরা। কোনো দ্রব্য যখন অতিরিক্ত ভোগ করি তখন দ্রব্যটির কম পরিমাণ ভোগ করতে চাই, বা আমরা দ্রব্যটি আর অতিরিক্ত ভোগ করতে চাই না, অর্থাৎ কম পরিমাণ ভোগ মানে কি এখানে 0, এবং আর অতিরিক্ত ভোগ করতে চাই না মানে কি, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, অধ্যাপক আলফ্রেড মার্শাল 1890 সালে দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে বলেন, কোন গ্রন্থে? এই প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে 1890 সালে কে বলেন? আলফ্রেড মার্শাল বলেন। কি বলতেছেন যে কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুদ বৃদ্ধির সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে। ওই ঘুরায় ফেরা সেম কনসেপ্ট কি, একটা যদি ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে টোটাল ইউটিলিটি, আর একটা ক্রমহ্রাসমান হারে কমতে থাকে, এবং কমতে কমতে সেটা নেগেটিভে চলে যায়, যেটা হচ্ছে তোমার মার্জিনাল ইউটিলিটি আর কি। আচ্ছা, পরবর্তীতে আসো। পরবর্তীতে দেখি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত, এবং ওই অনুমিত শর্তগুলো কিন্তু তোমার খ মার্কে চলে আসে। এই পুরো জিনিসটা কিসের জন্য ইম্পর্টেন্ট? খ মার্কের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমার যে 8টা পয়েন্ট আছে 8টা পয়েন্টের মধ্যে মিনিমাম 4টা বা 5টা পয়েন্ট মনে রাখা লাগবে, এবং সেটা পরীক্ষার হলে উল্লেখ করে আসা লাগবে। প্রথমে দেখি কি উপযোগের পরিমাণগত পরিমাপ থাকা সম্ভব। পরিমাপগত পরিমাপ কি, সেটা হচ্ছে সংখ্যায় প্রকাশ করতে হবে এটাকে। 1 2 3 10 টাকা পরিমাণ উপযোগ পাইছি, বা টোটাল ইউটিলিটির ক্ষেত্রে মনে করো 60 টাকা পরিমাণ 60 ইউটিল পরিমাণ ফিল পাইছি। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাকে সংখ্যায় পরিমাপ করতে হবে, কার্ডিনাল মেজারমেন্ট করতে হবে আর কি।
পরবর্তীতে ভোক্তার পছন্দ, রুচি ও আয় অপরিবর্তিত থাকতে হবে। আমার মনে করো পছন্দ আছে একটা, যে আমি মনে করো টক লাভ করি, মনে করো থাকে না যে তেঁতুল আমার ভাল লাগে। সো এই তেঁতুল মনে করো খাইতে 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 একটা পর্যায়ে আমার তেঁতুল আর ভালো লাগতেছে না, অপরিবর্তনীয় নাই, পরিবর্তিত হয়ে গেছে, তখন তুমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মাপতে পারবা না। রুচির ক্ষেত্রে কি হয়, রুচি হচ্ছে মনে করো যে আমি হচ্ছে টক খাইতেছি এবং এক পর্যায়ে মনে হলো যে আমি আর, আমার রুচি চেঞ্জ হয়ে গেছে, আমি হচ্ছে এখন জাল খাবো। তখন তুমি যদি মনে করো ওই জিরো বা নেগেটিভ হওয়ার আগে, এই যে তোমার যে টোটাল ইউটিলিটির মানটা আছে সেটা হচ্ছে জিরো বা নেগেটিভ হওয়ার আগে এই জায়গায় যদি এসে থামায় দিয়া তুমি বলো যে আমি ঝাল খাবো এখন, এই ঝাল খাইলে তাইলে হচ্ছে তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হবে না। তারপরে কি আয় কি, এখন তোমার সামর্থ্য আছে মনে করো বাসার মধ্যে ডিম ভাজা ভাত খাওয়ার, রাইট? ডিম ভাজা ভাত খাইতে এক পর্যায়ে ডিম ভাজা ভাত খাইতে আমার হইলেও হয়, না খাইলেও হয়। তারপরে মনে করো তারপরে যখন আরও ডিম ভাজা খাইতে হয়, ভাত খাইতে হয়, যেটা আমাদের ব্যাচেলারদের, যারা ব্যাচেলার আছে তারা ভালোভাবে বুঝবা, মনে করো পরিবার থেকে দূরে, হয়তো এখনও বেশি কেউ নাই আহামরি, কিন্তু বলতেছি আর কি। সো ওই সময় হচ্ছে তোমার মনে করো ডিম ভাজা ভাত খাইতে হঠাৎ করে এরকম হলো যে তোমার একটা ইনকাম সোর্স এসে পড়ছে, এবং এমন ইনকাম সোর্স যে তোমার এখন 5 স্টারে যাওয়ার টাকা আছে, তোমার হচ্ছে বাসায় মুরগি রান্না করার টাকা আছে, তাইলে কি তুমি ওই, এই যে সেম আমার কার্ভের দিকে যাই, তোমার মনে করো এই জায়গায় এসে টাকাটা বাড়ছে, অর্থাৎ জিরো হওয়ার আগে আমার টাকা বেড়ে গেছে, আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফেল হবে না। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি পূরণ হওয়ার জন্য ভোক্তার পছন্দ, রুচি এবং আয় অপরিবর্তিত থাকতে হবে। ভোক্তা যুক্তিশীল হইতে হবে। যুক্তিশীল মানে কি, নট পাগল। যুক্তিশীল মানে হচ্ছে, আমি একটু লিখে দিই, নট পাগল। আমি একটু বাংলিশে লিখলাম, তোমরা মেসেঞ্জার টাইপ করো না, মেসেঞ্জার টাইপ আর কি। যে ভোক্তা যদি মানসিকভাবে বিকারগ্রস্ত হয় তাহলে তুমি তাহলে যা দিবা, এটা বলা ঠিক না। যারা মনে করো মানসিক কি বলে ভাবে বিকারগ্রস্ত বা মানসিক পাগলাগার যেটাকে আমরা বলতেছি, সেই পাগলাগারে যাদের আছে তারা মনে করো তাদেরকে তুমি যদি ভাতও দাও বা হচ্ছে তোমার ফ্রাইড রাইস দাও, তারা হয়তো, আমি জানি না তাদের অবস্থা ঠিক, এখানে এই অনুযায়ী অর্থনীতি অনুযায়ী বলা হইতেছে যে তারা হয়তো ফিল করতে পারে না বিষয়টা, যে তারা হচ্ছে মনে করো দিন-রাত 24 ঘন্টা ভাত খেলো ঠিক আছে, তারা দিন-রাত 24 ঘন্টা মনে করো ফ্রাইড রাইস খেলো ঠিক আছে, বা খিচুড়ি খেলো ঠিক আছে। এই জন্য তোমাকে মানসিকভাবে বা ভোক্তা যুক্তিশীল থাকতে হবে, যে পাগল হওয়া যাবে না এখানে। উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়, অর্থাৎ উপযোগকে অর্থের মাধ্যমে তো প্রকাশ করতে হবে। এই যে 20 টাকা পরিমাণ ফিল, 10 টাকা পরিমাণ ফিল, এটা কি অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়। তারপরে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। প্রান্তিক উপযোগ কোনটা, এই যে প্রান্তিক উপযোগ হচ্ছে এইটা, কিন্তু এই প্রান্তিক উপযোগ অর্থের ক্ষেত্রে যখন টাকা পয়সার ক্ষেত্রে আসবে সেটা হচ্ছে আমার স্থির থাকা লাগবে। আমার টাকা পয়সা ওই যে আয়ের মধ্যে আমরা চলে যাই এই জায়গায়, যে আমার আয়টা হচ্ছে কনস্ট্যান্ট থাকা লাগবে, অর্থাৎ আমার যে টাকার পরিমাণ, যে আমার বাজেট আছে 10,000 টাকা, সেই 10,000 টাকাই আমার থাকতে হবে। বা হচ্ছে মনে করো কোনো একটা কী বলে হোটেলে তুমি গেলা, তোমার বাজেট আছে 200 টাকা, সেই 200 টাকার মধ্যেই তোমাকে এই জিনিসটা ফিল করা লাগবে, অর্থাৎ আমার অর্থের প্রান্তিক উপযোগটা থাকতে হবে স্থির। নির্দিষ্ট সময় বিবেচ্য করতে হবে, যে জিনিসটা আমি বলে আসছিলাম, যে সময় যদি এরকম হয় যে আজকে সকালে একটা খাইছো, কালকে সকালে আর একটা মিষ্টি খাইছো, তাহলে তো পরের দিন সকালের মিষ্টিটাও ভালো লাগবে। নির্দিষ্ট সময়, অর্থাৎ তোমাকে 10 মিনিটের মধ্যে 10টা মিষ্টি খাইতে হবে, এরকম যদি হয় তখন তোমার মুখ তাতানোর বিষয়টা আসবে, এবং তখন হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে জিনিসটা আছে, একটা যাবে এইরকম আর একটা যাবে হচ্ছে নামতে নামতে নেগেটিভ। আচ্ছা, পরবর্তীতে কি, দ্রব্যের একক সমজাতীয় হতে হবে। দ্রব্যের একক সমজাতীয় মানে কি, তুমি মনে করো কি বুঝাবো, তুমি মনে করো আপেল খাইতেছো, অ্যাপেল খাইতে খাইতে তোমার মনে হলো যে দূর, এবার অ্যাপেল খাবো না, অ্যাপেলের সমপরিমাণ কি আছে, অ্যাপেলের সমপরিমাণ টমেটো আছে। তো এই যে তোমার অ্যাপেলের সমপরিমাণ টমেটো আছে, তুমি যদি এখন টমেটো খাওয়া শুরু করো তাহলে হবে না। আমার এককটা যেটা সমজাতীয় থাকতে হবে, একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা, সেটা হচ্ছে সমপরিমাণ জিনিস, এবং অর্থাৎ সেম জিনিস খাওয়া লাগবে আর কি বেসিক্যালি। পরবর্তীতে হচ্ছে দ্রব্যটি বিভিন্ন এককে বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত হবে, অর্থাৎ ভোগের একক পর্যাপ্ত হবে এবং বিভিন্ন এককে বিভাজ্য হইতে হবে। এককে বিভাজ্য মানে আমি তোমাকে বুঝাই, কাঁঠাল, মনে করো কাঁঠাল তুমি পুরো একদম গোটা কাঁঠাল একটা খেয়ে ফেলছো, সেটা খাওয়া কি সম্ভব, সেটাকে তোমাকে ভাঙতে হবে, ভাঙার পর একটা একটা করে কোষ খাইতে হবে, রাইট? তো পুরা কাঁঠাল যেমন খাওয়া সম্ভব না, একটা একটা করে কোষ, এক একক কোষ, 2 একক কোষ, 3 একক কোষ, তেমনইভাবে এটাকে ভাঙতে হবে, অর্থাৎ তোমার একক হিসেবে প্রকাশ করা লাগতে হবে। যদিও পৃথিবীতে এরকম কোনো জিনিস নাই যেটাকে এককে প্রকাশ করা যায় না, আনটিল অর আনলেস সেটা হচ্ছে মুক্ত দ্রব্য আর কি, অর্থনৈতিক দ্রব্য, সব ক্ষেত্রেই মোটামুটি বলা যায় যে এককে প্রকাশ করা সম্ভব। পরবর্তীতে কি দেখি আমরা, এই যে আমরা হচ্ছে একটা রিয়েল তালিকার মধ্যে চলে আসছি। রিয়েল তালিকা কি, 10 টাকা 10 টাকা, প্রথমটা হচ্ছে সবসময় সেম থাকে, 1 2 3 4, এই যে কিউ এর পরিমাণ কিন্তু ডেল্টা কিউ, অর্থাৎ এম ইউ ইকুয়াল টু, আমি কিন্তু বারবার বলতেছি ডেল ইউ ইকুয়াল টু
ডেল্টা টি ইউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। ডেল্টা কিউ আমরা মাথার মধ্যে রাখবো না, জাস্ট মানে হিসাব করার সুবিধার্থে, কিন্তু ডেল্টা কিউ আমার পরীক্ষার হলে লিখতে হবে। এবং আরেকটা হচ্ছে কি, টি ইউ ইকুয়াল টু এম ইউ ওয়ান প্লাস এম ইউ টু প্লাস এম ইউ থ্রি প্লাস ডট 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 আর কি ইত্যাদি ইত্যাদি। টি ইউ আমরা কিভাবে বের করব? টি ইউ বের করব হচ্ছে তোমার এম ইউর সাথে যোগ 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 করে করে, অর্থাৎ 10-এর সাথে 8 যোগ 18, 18-এর সাথে 6 যোগ 24, 24-এর সাথে 4 যোগ 28, 28-এর সাথে 2 যোগ 30, 30-এর সাথে 0 যোগ 30, 30-এর সাথে আবার -2 যোগ মাইনাস কি বলে শুধু 28। মোট উপযোগ কখনো ঋণাত্মক হওয়া পসিবল না। মোট উপযোগ কি হওয়া পসিবল না? মোট উপযোগ ঋণাত্মক হওয়া পসিবল না। এবং এমইউ আমরা কিভাবে বের করব? টি ইউ এর ব্যবধানের মাধ্যমে। প্রথমটা তো প্রথমটা সেম থাকবে, তারপরে হচ্ছে তোমার 18-এর সাথে 10 বিয়োগ দিলে আমার 8 আসবে, 24-এর সাথে 8 বিয়োগ দিলে 6 আসবে, 28-এর সাথে 24 বিয়োগ দিলে 4 আসবে, 30-এর সাথে 28 বিয়োগ দিলে 2 আসবে, 30-এর সাথে 30 বিয়োগ দিলে কি আসবে? 0 আসবে আমার। তো তারপর হচ্ছে 28-এর সাথে 30 বিয়োগ দিলে হচ্ছে আমার সেই -2 চলে আসে, অর্থাৎ একটা হচ্ছে তোমার নামতে নামতে একদম নেগেটিভ হয়ে যায় পুরা, এই যে নেগেটিভ হয়ে গেছে। এবং 0 কোন জায়গায়? 0 হচ্ছে যে এই জায়গাটায়। আরেকটা হচ্ছে তোমার উঠতেছে উঠতেছে উঠতেছে, ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আমার কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এই যে বলছিলাম যেটা ফিলের কোনো চেঞ্জ হচ্ছে না। এবং আরেকটা পর্যায়ে গিয়ে আমার নাইমা গেছে, অর্থাৎ বৃতৃষ্ণা ধরে গেছে আর কি। ওই ঘুরে ফিরে সেম কথা, কিন্তু একটু ভালোভাবে বোঝানোর জন্য তোমাকে বারবার বলতেছি। আশা করি তোমাদের উপযোগ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবার আসো আমরা পরীক্ষার হলে কি করব ভাই। পরীক্ষার হলে হচ্ছে আমরা মাপার জন্য এতটুকু মাথায় নিয়ে আপাতত 2, 10, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসো, কই গেল? আমরা হচ্ছে এটা ফাঁকা স্লাইড নিব, ফাঁকা স্লাইড নিয়ে আমরা হাতের মাধ্যমে আঁকার চেষ্টা করব। আচ্ছা আমরা এটা একটু স্কেলের মাধ্যমে আঁকি, ঠিক আছে? আমরা যেহেতু 2টা আঁকবো, এইটা আরেকটা হচ্ছে সেম জিনিস, এই পাশ থেকে এইটা, রাইট? এইবার আমরা হচ্ছে ফ্রি হ্যান্ড আঁকবো আর কি, দাগ দেওয়াটা আমাদের মোটামুটি শেষ। এই পাশে হচ্ছে আমার একক কিউ, প্রত্যেক জায়গায় আমার এই পাশে কিউ দাম। আমরা যখন একটু পরে চাহিদা বিধি শিখবো, তখন হচ্ছে চাহিদা বিধির ক্ষেত্রে প্রাইস যদি উপরে থাকে এই পাশে কিউ, অর্থাৎ কোয়ান্টিটি আমার সবসময় নিচে থাকবে, এটা তোমাদেরকে মাথায় রাখা লাগবে। তারপরে মনে করো আমরা এটা টোটাল ইউটিলিটির ক্ষেত্রে আঁকবো, এবং এইটা হচ্ছে আমরা মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে আঁকবো, ঠিক আছে? এবং উপরে হচ্ছে ওয়াই অক্ষ, নিচে হচ্ছে এক্স অক্ষ, এতটুকু মাথায় রাখবা। আমরা একটু পরে জানবো ওয়াই অক্ষ এক্স অক্ষ কি, একটু পরেই জানতেছি। আচ্ছা এবার দেখো প্রথমটা কি বলছে? 10। টিউর ক্ষেত্রে আমরা আগে একটু সলভ করি। 10, 18, 24, 28, 30, 28, ঠিক আছে? তো টিউর ক্ষেত্রে আমাকে কি বলতেছে? 10, 2, 4, 6 এরকম না করে তুমি এক কাজ করতে পারো, 2, 4, 6 করলে কিন্তু আমাকে অনেকগুলো ঘর কাটা লাগে। এই জন্য তুমি করবা 5, 10, 15, পরে হচ্ছে আন্দাজ করে বসায় নিবা 5, 10, 15, 20, 25, 30, এবং সুবিধার্থে আমরা 35 পর্যন্ত নিলাম। এবং একক আছে আমার কয়টা? একক আছে 60টা, তাহলে আমি 8টা পর্যন্ত কিউ নিব আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? যেটা থাকে যতটুকু, তার চেয়ে বেশি একটু পরিমাণ বেশি আমরা একটা কিউটা নেব আর কি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রাইট? কিউ। এবং এই ক্ষেত্রে আমরা কি বলছিলাম? 5, 10, 15, তারপর হচ্ছে 20, 25, 30, 35 ইত্যাদি ইত্যাদি। সমীকরণ কি বলে? সমীকরণ বলে হচ্ছে আমার একটা একক থাকলে আমি 10 টানবো আর কি, অর্থাৎ 1-এর সাথে 10, 1-এর সাথে কত? আমি 10 টানবো আর কি। তারপর আমাকে সমীকরণ বলতেছে 2-এর সাথে টানবো আমি 18, 2 কোথায়? 2-এর সাথে 15, 20-এর একটু আগে হচ্ছে আমার 18, 2-এর সাথে আমি 18 টানবো। তারপর আমাকে সমীকরণ কি বলতেছে? সমীকরণ বলতেছে 3-এর সাথে আমি কত টানবো? 24 টানবো। 3-এর সাথে আমার 24, 25-এর একটু আগে 24, 3-এর সাথে আমি 24 টানবো। সমীকরণ আমাকে কি বলতেছে? 4-এর সাথে টানবো কত? 4-এর সাথে টানবো 28। আমি কিন্তু তোমাদের সাথে সলভ করতেছি, তোমরা এটা যখন খাতা কলমে করবা আর কি, ফোনটাকে সাথে রেখা আমার সাথে একটু সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? আমরা 4-এর সাথে কত টানবো বলছিলাম? 4-এর সাথে টানবো হচ্ছে 28 আর কি। 28 কত? 30-এর একটু আগে। 4-এর সাথে 28 টানলাম, এবং 5-এর সাথে 30, 6-এর সাথেও 30, 30 কত? 5-এর সাথেও 30, 6-এর সাথেও 30, 5-এর সাথেও 30,
6-এর সাথে 30, তারপর হচ্ছে 7-এর সাথে আবার 28, এবং 28টা যাবে কোথায়, 28টা যাবে হচ্ছে আবার 7-এর সাথে। তাহলে আমি যদি এই পুরো রেখাটাকে যোগ করার চেষ্টা করি, ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ তুমি খাতা কলমে আরও ভালো আঁকতে পারবো, বোর্ডে আমার হাতের লেখা খুবই জঘন্য, তার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ভাই, মানে বুঝতে পারলে হয়েছে আর কি। না, আসো আমরা এই রেখাটাকে একটু যোগ করি, একদম ফ্রি হ্যান্ডে যোগ করব। তারপর হচ্ছে একটা পর্যায়ে এই জায়গায় পৌঁছাবে, তারপর হচ্ছে এই জায়গায় একটু স্টেবল থাকবে, তারপর হচ্ছে আবার নামবে আর কি। সো তুমি যদি মনে করো এই জায়গাটুকু আঁকতে কনফিউশন হয়, এই জায়গাটুকু আঁকতে কনফিউশন হলে তুমি এই উপরে একটু এমনি গেজায় দিবা, দেখবা যে মোটা হয়ে গেছে এবং জিনিসটা আহামরিভাবে বোঝা যাচ্ছে না আর কি, এটা মানে নিনজা টেকনিক আর কি। অর্থাৎ এই জিনিসটাকে টিইউ পালন করা হলো, এটা কি রেখা, টিইউ রেখা, ঠিক আছে। আর উপরে আমরা কি বলছিলাম, উপরে বলছিলাম হচ্ছে তোমার এটা ওয়াই অক্ষ আর কি। তারপরে দেখি, তারপরে হচ্ছে এমইউ। এমইউ এর ক্ষেত্রে আমি কি আঁকবো, এমইউ এর ক্ষেত্রে এখানে তোমার নিয়ে আসি, 1 একক থাকলে আমি আঁকতেছি 10, 10, 8, 6, অর্থাৎ এখানে আমার 2 করে বাড়াইলেই হইতেছে, রাইট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা নিলাম এই জায়গায়, এবং এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আশা করি দেখতেছো তোমরা, ভালোভাবে বুঝতেছো। তারপর আমরা 2টা করে বাড়াই, কত পর্যন্ত আছে আমার বাড়তি, 6, 10 পর্যন্ত আঁকা লাগবে, অর্থাৎ 12 পর্যন্ত আমরা আঁকবো। 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12, ঠিক আছে। আমরা আমাদের স্লাইডে বলতেছে 1 একক হইলে আমার 10, 2 একক হইলে 8, তাহলে 10 কোথায়, 10 হচ্ছে আমার 1-এ, 2 একক হইলে কত আমার, 2 এককে হচ্ছে আমার 8। তারপর আমাকে কি বলতেছে, 3 এককে 6, 4 এককে 4, 6 হচ্ছে আমার কত, 6 হচ্ছে আমার 3-এ, 4-এ হচ্ছে আমার 4, 5-এ হচ্ছে আমার 2, 2 হচ্ছে আমার 5-এ, এবং 6 হচ্ছে আমার স্টেবল। এবং তারপরে আমরা পাচ্ছি যে আমার ঋণাত্মক আসতেছে। প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমি ঋণাত্মক আঁকবো কেমনে? ঋণাত্মক হচ্ছে তুমি এই এক্স অক্ষটাকে, ওয়াই অক্ষটাকে, অর্থাৎ লম্ব বরাবর অক্ষটাকে একটু বাড়ায় দাও, একটু বাড়ায় দিয়ে এখানে একটা টান দিয়ে লিখবা -2, এবং পরবর্তীতে হইলে -4, রাইট। এই যে তুমি -2 এবং -4 লিখবা, এটাই হচ্ছে তোমার ঋণাত্মক। এবং -2 আমার কততে যাবে, 6 যাবে, কি বলে 6 না, 7 যাবে হচ্ছে আমার -2-তে, -2-তে আমার কত যাবে, 7, এই যে 7 -2তে আর কি। সো এখানে যা বলছে আমরা তাই আঁকার চেষ্টা করলাম। এবার হচ্ছে আমরা একটু রেখাটা আঁকি, একটু সরল রেখা যেহেতু। আচ্ছা, আমার মেজারমেন্ট সরল হয় নাই, এই জন্য হচ্ছে তোমার ঝামেলা। আমি হচ্ছে তোমার নর্মাল হাতেই আঁকি আর কি। পুরো মেজারমেন্ট যদি আমি সেম আঁকতাম তাহলে হচ্ছে আমার ঝামেলাটা হইতো না। তোমরা যারা স্কেল দিয়ে করতেছো তারা দেখবে এই রেখাটা হচ্ছে একদম স্ট্রেইট আসবে, ঠিক আছে। তোমরা যারা স্কেল দিয়ে করতেছো বাসার মধ্যে হাতে কলমে, এই রেজাল্ট হচ্ছে একদম স্ট্রেইট আসবে। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পারতেছি যে একটা রেখা যেটা হচ্ছে তোমার টিইউ রেখা, এবং এটা হচ্ছে তোমার এমইউ রেখা। টিইউ রেখা আমার অ্যাজ ইউজুয়াল বাড়তে 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 ফিল নেওয়া শেষ, ভাল লাগে না, সমান 0, এবং এক পর্যায়ে তোমার ক্রমহ্রাসমান। আরেকটা পর্যায়ে হচ্ছে তোমার একদম ডিরেক্ট মাইনাস, যাইতে 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 ফিল, আচ্ছা একটু ভালোভাবে আর কি, ফিল নেওয়া শেষ তো শেষ তো শেষ তো যাচ্ছে যাচ্ছে এক পর্যায়ে 0, এক পর্যায়ে হচ্ছে পুরো মাইনাসে চলে যায়, অর্থাৎ নেগেটিভের দিকে চলে যায়। আসো সেম কথাটা এই যে এই উপরিউক্ত সূচিতে একটু বিস্তারিত মানে ভুংচুং লেখা হয়েছে, আমরা এটা স্কিপ করি। এই যে আমরা এতক্ষণ যে চিত্রটা আঁকলাম, এই যে এখান থেকে নিতেছে 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 নিতেছে, এই পাশটুকু সমান থাকতেছে 0, তারপরে হচ্ছে আমার কমা শুরু করছে, ক্রমহ্রাসমান, ঠিক আছে। এবং এইটা হচ্ছে যে স্কেল দেওয়া বলছিলাম, স্কেল দিয়ে আঁকলে তোমার সমান থাকবে একদম তালে 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 সমান, যেটা হচ্ছে এমইউ রেখা। তো এতক্ষণ আমরা যেটা আঁকার চেষ্টা করতেছিলাম, এতক্ষণ যেটা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম, এটাই বইয়ের মাধ্যমে ভালো করে বোঝানো দেওয়া হয়েছে, সমস্যা নেই। এবং চিত্র বিশ্লেষণটা তোমার একটু একটু দেখলে সমস্যা নেই। এই জায়গায় শুধু আমার এতটুকু জানার বিষয় যে আমার এই পয়েন্টে চিত্র বিশ্লেষণে বলা হয়েছে এই পয়েন্টে 0 হয়, এবং এই পয়েন্টে আমার ঋণাত্মক হয়, নেগেটিভ হয়। আসো সীমাবদ্ধতা, এবার আমি আসি, এবার হচ্ছে আমার ইন্টারেস্টিং টপিক। এতক্ষণ তো বোরিং, আমার বোরিং বলতে তোমার ঠিক এই যে আমরা এতক্ষণ যা পড়লাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই যে ম্যাটটা করলাম, একটা ছক আঁকলাম, ছক মানে ছক দেখলাম, সেই ছক থেকে আমরা নিজেদের মতো করে আঁকার চেষ্টা করলাম। তো এই পুরো বিষয়টা কি হয়, পুরো বিষয়টা হচ্ছে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগী গ বা ঘতে আসতে পারে, এবং ঘ মার্কে
ঘ মার্কে আমার গতে যদি আমার ওই দুইটা জিনিস আলাদা আলাদা ইউজুয়ালি আসে, কিন্তু দুইটা জিনিস যদি আমার গ মার্কে চলে আসে, বেশ কিছু বোর্ড এই কাজটা করে, যেমন যশোর বোর্ড বা হচ্ছে দিনাজপুরের মতো কঠিন বোর্ডগুলোতে এই কাজগুলো করে, তখন হচ্ছে আমার ঘ মার্কে কিন্তু এই জিনিসটা চলে আসতে পারে। অর্থাৎ এইটাও ঘ বা গ এর জন্য ইম্পর্টেন্ট। সীমাবদ্ধতাগুলো কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা হচ্ছে তোমার অপরিবর্তনীয় অনুমতি। অপরিবর্তিত অনুমতি কি? আমরা যে পড়ে আসছিলাম এককালে যে শর্ত হওয়ার জন্য তার আয়, রুচি, তারপর হচ্ছে আরও কি সময়, তারপর আরও কি কি ছিল, আয়, রুচি, পছন্দ, আয়, রুচি, পছন্দ, তারপর সময়, এই জিনিসগুলো হচ্ছে অপরিবর্তনীয় থাকতে হবে। অর্থাৎ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে, নির্দিষ্ট আয় থাকা লাগবে তার, বা হচ্ছে নির্দিষ্ট রুচি থাকা লাগবে। কিন্তু তুমি যখন এটাকে লং টার্মে নিয়ে যাবা, শর্ট টার্মে ঠিক আছে ভাই, এক মাসে কারোর রুচি পরিবর্তন হয়ে যায় না, এক মাসে কারোর একেবারে ফিল পরিবর্তন হয়ে যায় না, এক মাসে কারোর আয় পরিবর্তন হয়ে যায় না, কিন্তু লং টার্মে আস্তে আস্তে মানুষ নিজে যখন উন্নতি করতে থাকে, সে যখন মনে করো মাছের ডিম খেয়ে অভ্যস্ত, রুই মাছের ডিম খেয়ে অভ্যস্ত, সে মানুষটার যখন ইনকাম মনে করো মাসে 10 লাখ ক্রস করছে, হয় না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে নিজের ইমপ্রুভমেন্ট করছে, সে তখন বলে আমি তো রুই মাছের ডিম খাই না, আমি খাই ক্যাভিয়ার। তো এই যে তার যে রুচির পরিবর্তন হয়ে গেলো, কিসের সাথে সাথে আয়ের সাথে পরিবর্তন হয়ে গেলো, এটা লং টার্মে সাস্টেনেবল না। তারপরে কি দ্রব্যের একক, দ্রব্যের এককটা কি বোঝানো হয়? দ্রব্যের এককের দ্বারা মনে করো আর কি যে তোমার মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছে, খুব ক্রেভিংস হচ্ছে, তোমাকে একটা মিষ্টি হোল না দিয়া কোনা থেকে ভাঙ্গা অল্প একটু মিষ্টি মুখের মধ্যে দিয়ে দেওয়া হলো, তোমার তো মনে করো ভাই উথাল পাতাল শুরু হয়ে যাবে, আমার এখন একটা মিষ্টি ফুল খাই দিয়ে হবে, যে পুরো যে ক্রেভিংস হয়ে গেল। অর্থাৎ একক যদি অনেক বেশি পরিমাণ ছোটো থাকে, বা হচ্ছে একজন তৃষ্ণার্ত মানুষটি যদি আমি শুধুমাত্র 1 চা চামচ পানি দিলাম, যে ভাই আপনাকে এতটুকু আমি 1 ক্যাপ পরিমাণ পানি দিলাম, তাহলে কি তার তৃষ্ণা, ভাই আমার আরেকটু পানি এখন লাগবে, গলা পুরা কাট হয়ে গেছে, অমানবিক কেউ করিও না। বন্ধুরা খাইতে দিলে ভাই একটা মিষ্টি পুরাই দিও, আবার এরকম করি না দাদা খেয়ে এসেছেন না খেয়ে যাবেন, পুরোটো দিলাম, দুটো কিন্তু খাবেন, এরকম কেউ কাজ করতে যাও না ভাই। আচ্ছা যাই হোক, দ্রব্যের একক কি? দ্রব্যের একক হচ্ছে তোমার এই যে অল্প একটু দিলে হচ্ছে ক্রেভিংস আরও বাইরে যায়, সেই ক্ষেত্রে আমার কী বলে ক্রমবর্ধমান প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আহামরি কাজ করে না। পরবর্তীতে কি সময়টা যদি যা বলছিলাম যে নির্দিষ্ট সময় যদি না হয়, নির্দিষ্ট সময় না হয়, যদি লং টার্ম হয়, আজকে সকালে একটা খাইলাম কালকে একটা খাইলাম, তাহলে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাম করে না। শখের দ্রব্য কি? শখের দ্রব্য হচ্ছে মনে করো কারো শখ, মনে করো মদ খাওয়া, খারাপভাবে নিও না, ঠিক আছে, জাস্ট উদাহরণের জন্য বলতেছি, কেউ কিন্তু আবার খায়ও না। আচ্ছা, কারো শখ মনে করো মদ খাওয়া, সে হচ্ছে সারাদিন মাতাল হয়ে পড়ে থাকতে ভালো লাগে, তাকে তুমি যদি ভাই 1 বোতল 2 বোতল 3 বোতল যতই দাও না কেন, হি ডাজন্ট কেয়ার, তার কিছু যা আসে না, তার বলবে দে ভাই আরও দে, আমি মাতাল হইতে ভালোবাসি। বা হচ্ছে মনে করো কিছু কিছু মানুষের আছে যে কয়েন কালেক্ট করা, বিদেশি কয়েন, বা হচ্ছে তোমার বাংলাদেশের একদম প্রাচীনকালের কয়েনগুলা, ভারতীয় সময়ের একদম মনে করো মুঘল সম্রাটদের আমলে যে কয়েনগুলো চলতো, এই কয়েনগুলো কালেক্ট করা কারো শখ, সে যতই কয়েন পাবে ততই সে আগ্রহ বোধ করবে, তার কী বলে টোটাল ইউটিলিটি কখনো এক সময় এই যে এই কার্ভ কখনো মানবে না, এই কার্ভ মানে এই জায়গায় কখনো আসবে না, বা হচ্ছে নিচেও যাবে না, ঠিক আছে। তারপরে আমরা দেখি, তারপরে হচ্ছে পরিবর্তক ও পরিপূরক দ্রব্য। পরিবর্তক ও পরিপূরক দ্রব্য কি? আমি আগে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যগুলো একটু ব্যাখ্যা করি। পরিবর্তক দ্রব্য হচ্ছে যেটা মনে করো একটাকে পরিবর্তন করে তুমি আরেকটা ইউজ করতে পারো, যেমন হচ্ছে চা বা কফি। কফির দাম যদি বাইরে যায়, ঠিক আছে ভাই আই ডোন্ট কেয়ার, আমি চা খাবো, ঠিক আছে। বা হচ্ছে মনে করো ধান বা গম, ভাই ধানের দাম তো বাইরে গেছে, চালের দাম বাইরে গেছে, ঠিক আছে আমি গম খাবো, আমি রুটি খাবো, সেম কথা তো, সেম শীত তো। হ্যাঁ হয়তো এক্স্যাক্ট সেম ফিল পাবো না, কফি একটু তিতা, চা একটু কম তিতা, কিন্তু আমার তো যে ক্রেভিংসটা ছিল সেই ক্রেভিংসটা পূরণ করবে। ধানের জায়গায় রুটি খেলে কি আমার, মানে কি বলে ভাতের জায়গায় রুটি খেলে তো আমার খিদাটা মিটবে না। সো এইগুলো হচ্ছে আমার পরিবর্তক দ্রব্য। পরিপূরক দ্রব্য কি? পরিপূরক দ্রব্য হচ্ছে একটা বাদ দেওয়া যখন আরেকটা চলেই না। যেমন মনে করো তেল বা হচ্ছে গাড়ি, তো তেলের দাম বাইরে গেছে, তুমি কি গাড়ি মানে চালাইতে হলে তোমাকে সেই বাড়তি তেলের দাম দিতে হবে, রাইট। বা হচ্ছে মনে করো গাড়ির দাম বেড়ে গেছে, তখন কি তেলের দাম তোমার যাই থাকুক না কেন তোমাকে গাড়িতে ভরতে হবে বা গাড়ি কিনবা তখন। সো এই জিনিসগুলো হচ্ছে পরিপূরক, যেটা হচ্ছে একটা ছাড়া একটা চলে না, আর পরিবর্তক মানে হচ্ছে একটা চেঞ্জ করে দেওয়া, তুমি আরেকটা ইউজ করতে পারো। পরিবর্তকের মধ্যে পরিবর্তন কথাটা আছে, যে একটারে পাল্টায় আমি আরেকটা নিতে পারি। সো কী বলছে যে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান বাড়লেও, যোগান আমার বেড়ে গেছে, দাম হ্রাস পাইছে, অর্থাৎ আমার কাছে হিউজ পরিমাণ আছে যোগান, আমার দাম কমে গেছে, তারপর আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করবে না। যেমন মনে করো চা বা কফির যে কথাটা বললাম, হ্যাঁ পরিপূরক দ্রব্য কিন্তু চা বা চিনি, পরিপূরক দ্রব্য কিন্তু আবার চা এবং চিনি। সো পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে তুমি চিন্তা করো চা এবং কফি, আমার
কফির যোগান খুব বেশি, আমার দাম একদম কম, আই ডোন্ট কেয়ার ভাই, আমি চা খেয়ে অভ্যস্ত, বা হচ্ছে আই ডোন্ট কেয়ার ভাই, আমি কফি বাদ দিলে হচ্ছে চা কী বলে চা খাবো, চা বাদ দিলে কফি খাবো। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করবে না। অনুকরণ প্রবৃত্তি কি? অনুকরণ প্রবৃত্তি হচ্ছে তোমার মনে করো কিছু মানুষ থাকে না যে লোভী টাইপের বা হচ্ছে অন্যকে কপি করতে ভালোবাসে। সো তুমি মনে করো তোমার স্কুলের কথা বলি, তুমি ছোটোকালের কথা বলি, তুমি একটা ফ্যান্সি ব্যাগ নিছো বা হচ্ছে একটা ফ্যান্সি পেন্সিল বক্স নিছো, যেটা আমরা ছোটোবেলায় মোটামুটি সবাই মারামারি করছি, তোমরা এখন এককালে করছো কিনা আমি জানি না, বাট আমরা স্কুলে থাকতে বহুত করে আসছি আর কি। এই যে তোমার খুনসুটি বা হচ্ছে অনেকে করে যে হিংসার যে বিষয়টা, বা হচ্ছে এখন বড় হয়ে গেছে এখন কি, আরে ও একটা আইফোন কিনছে আমাকে তো একটা আইফোন কিনতেই হবে, হ্যাঁ ও একটা বাইক চালায় আমাকে তো একটা বাইক চালাইতেই হবে, আমার আইফোনও নাই বাইকও নাই, সো আমার বলে লাভ নেই, আমি জাস্ট বলতেছি আর কি। তো এই যে তুমি অনুকরণ করতেছো যে ওর একটা মনে করো পালসার আছে, পালসারের পরবর্তীতে কি তুমি আরেকটা গাড়ি কিনতে গেলে আমার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ফলো করার কথা না? যে আমার আরেকটা গাড়ি কিনতে গেলে আরেকটা গাড়ি কিনতে গেলে কি একদম নিচে চলে যাওয়ার কথা না? কিন্তু একজনের একটা গাড়ি আছে, আরে আমার তো একটা রাখতেই হবে, আরেকজনের দুইটা আছে, আরে দুইটা হলে আমার ভালো হয়। সো অনুকরণ তুমি যখন করবা তখন হচ্ছে আমার প্রান্তিক উপযোগ বিধি খাটবে না। পরবর্তীতে কি আবেগ? আবেগ কি? কোনো একটা জিনিসের প্রতি যখন তোমার মনে করো ফিলিংস কাজ করে, যেমন যেমন মনে করো কার্টুনের কথা বলি, ছোটোবেলা তোমরা যখন কার্টুন দেখছো বা হচ্ছে বর্তমানে সিরিজ দেখো, অনেকে গেম অফ থ্রোনস, ব্রেকিং ব্যাডের মতো যারা সিরিজগুলো দেখো আর কি, তো এখানে মানুষের আবেগ কাজ করে। তুমি মনে করো একটা সিজন দেখছো, আরেকটা সিজন দেখার প্রতি তোমার মনে করো কখনো ওইরকম বিতৃষ্ণা আসবে না, বা হচ্ছে কখনো প্রান্তিক উপযোগ মোট উপযোগ জিরোতে চলে যাবে না বা ঋণাত্মক হয়ে যাবে না, বা হচ্ছে কার্ভ উইঠা সমান থেকে আবার নামবেও না। সো ওই জায়গায় যখন আবেগ কাজ করে তখন মনে করে একটা সিজন দেখছো আরেকটা সিজন দেখতে মন যাচ্ছে, আরেকটা সিজন দেখছো আরেকটা সিজন দেখতে মন যাচ্ছে, সো যত আসবে আমি তত দেখবো, অর্থাৎ এখানে আমার আবেগ কাজ করতেছে, ফিলিংস কাজ করতেছে। তারপরে কি কৃপণের ক্ষেত্রে? কৃপণ তো ভাই টাকা পয়সা, যেটা আমরা বাংলায় বলি কিপটা, কিপটা তো ভাই টাকা পয়সা আমার খরচ করেই না। সো কিপটার ক্ষেত্রে তুমি যদি মনে করো সামনে যত জিনিসই দাও না কেন, ওই কিন্তু কিপটামেই করবো, ওর কার্ভ সবসময় নেগেটিভই থাকবো, ঠিক আছে? ওর কার্ভ মনে করে এই, আচ্ছা দাঁড়াও আমি তোকে দেখাই, মনে করো এটা হচ্ছে একটা মানুষের কার্ভ, নর্মাল মানুষের কার্ভ, ঠিক আছে? কিন্তু কৃপণ মানুষের কার্ভ সবসময় জিরো এবং নেগেটিভের আশেপাশেই থাকবে। সো যে কৃপণ লোক বা কিপটা, তার ক্ষেত্রে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা খাটে না ওইরকমভাবে। তারপরে ভোক্তার চরিত্র, ভোক্তার চরিত্রে যে দিকটাকে বললাম যে মদ, সিগারেট, জুয়া, গাঞ্জা, এই যে খারাপ যে জিনিসগুলো আছে, এই খারাপ জিনিসগুলো তুমি যতই খাও ততই বেশি ফিল জাগবে, ততই বেশি কি তোমার ভুলেও কেউ ভাই খাইস না কেউ খাইস না ভাই, কোনো দিন খাইস না, আমিও খাই না এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো এই যে তোমার ভোক্তার চরিত্র, এই চরিত্রগুলা যখন তোমার নষ্ট থাকে, বা হচ্ছে মনে করো কিছু ছেলে আছে বা কিছু মেয়ে আছে যাদেরকে মনে করো বিপরীত লিঙ্গের মানুষ চারপাশে থাকেই, যত আসে তত বেশি ভাল লাগে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে কখনো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি খাটে না, ঠিক আছে? পরবর্তীতে দেখি, পরবর্তীতে হচ্ছে এই যে ভোক্তার চরিত্র, সেম জিনিস, সেম কথা আরেকবার আসছে। অন্যের মজুদ, অন্যের মজুদ কি? অন্যের মজুদ হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম যে অনুকরণ করার যে প্রবণতা। মনে করো তোমার কাছে একটা আইফোন আছে, তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড আছে, তোমার ফ্রেন্ডের কাছে হচ্ছে আইফোন আছে। এখন বা হচ্ছে তোমার চারপাশের 10জন ফ্রেন্ডের কাছে আইফোন আছে, তোমার কাছে একলাই আছে হচ্ছে অ্যান্ড্রয়েড। এখন মনে করো প্রতিবার যখন তুমি ছবি নিতে যাও তাদের কাছে, তোমার খুব হ্যাসেল ফিল হয়, আরে দূর এখানে আমার শেয়ার ইট ইউজ করা খুবই প্যারা, বা হচ্ছে তোমার আমার যদি এয়ার ড্রপ থাকতো, তো তুমি অন্যের অনুকরণ করে, তোমার অ্যান্ড্রয়েড আছে তারপরে তুমি একটা অ্যাপল নিয়ে নিবে, যে অন্যকে অনুকরণ করে বা হচ্ছে অন্যের মজুদের কারণে বা হচ্ছে চারিপাশের পরিস্থিতি প্রভাবের কারণে আমরা যে প্রভাবিত হইতেছি দ্রব্যটা কিন্তু এটাই হচ্ছে অন্যের মজুদ, এবং এই ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাজ করে না। পরে দেখি কি দুষ্প্রাপ্য দ্রব্য, হ্যাঁ দিস ইজ ইম্পর্টেন্ট। দুষ্প্রাপ্য দ্রব্য কি? মনে করো প্লাটিনাম বা হচ্ছে হীরা, হ্যাঁ বা হচ্ছে স্বর্ণ, রৌপ্য, এই জিনিসগুলো কিন্তু মানুষ কালেক্ট করতে ভালোবাসে। এই জিনিসগুলোর দাম যতই বাড়ুক না কেন, যত এটা কম অ্যাভেলেবেল থাকুক না কেন, আমার হাতে যতই জিনিসপত্র থাকুক না কেন, হ্যাঁ হীরা বা হচ্ছে তোমার মনে করো, যদিও হীরার স্ক্যান্ডাল বাংলাদেশে তোমরা কয়দিন আগেই দেখছো, যে হীরাকে তোমার ডায়মন্ড জুয়েলার্স কাচকে তোমার হীরা বলে বিক্রি করতেছে আর কি। সো এই যে হীরা, এই প্রোডাক্টটা কি, বা হচ্ছে অ্যাকচুয়াল যে স্বর্ণ, এই স্বর্ণ বা হীরা, এই জিনিসগুলো হচ্ছে মনে করো মজুদ যতই বেশি বাড়ুক না কেন, সেটা কখনো জিরো বা ঋণাত্মকে যায় না আর কি। সো এই তারপরে হচ্ছে মূল্যায়ন করছে, তারপরে মূল্যায়ন কি? এই মূল্যায়ন হচ্ছে তোমার একটু নিজেরা পড়ে নিবা। এখানে তোমার জনাব রাসেল কলেজ ক্যান্টিন হতে কদ্রব্য ভোগের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সূচি হ্যান ত্যান তোমার বলছে, এই জিনিসটা তোমার আঁকানোর চেষ্টা করবা। এবার আসো, আগের প্যারাতে আমরা একটা স্কিপ করে গেছিলাম। এখানে আমাকে
টিইউ এবং এমইউ বের করতে বলছে, এবং এটা কিন্তু অ্যাকচুয়াল একটা উদ্দীপক হইলেও হইতে পারে। পরীক্ষা হলে তুমি যদি এইরকম ব্ল্যাঙ্ক একটা উদ্দীপক দেখো কখনো অবাক হবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমটা এবং প্রথমটা সেম থাকে, তাহলে 10 10। তারপরে তুমি মোট উপযোগগুলো বের করে নাও। কীভাবে বের করবা? কোনাকুনি যোগ, 10 যোগ 9 হচ্ছে 19। এখন তোমার তো এই জায়গায় কোনাকুনি বের করার কোনো সুযোগ নাই ভাই, আমার তো কোনাকুনি বের করার এখন কোনো সুযোগ নাই। এক্ষেত্রে তুমি ক্যালকুলেটরটা হাতে নাও, তোমাদের জন্য আমি এই যে পাশে রাখছি ক্যালকুলেটর। ক্যালকুলেটর অন করে তুমি বলো যে 27 থেকে আমি 19 বিয়োগ দিলাম, 27 বিয়োগ 19, তখন আসতেছে ভাই আমার 8। ঠিক আছে, ভালো কথা। 19, এবারে 19 যোগ 8 দাও, ঠিকই দেখবা 27, অর্থাৎ খাপে খাপে মিলা গেছে। অর্থাৎ তোমাকে দুইটা জিনিস একসাথে মাথায় খেলতে হবে, টিইউ এর সূত্র এবং এমইউ এর সূত্র। তারপরে আমি কি বলছিলাম, কোনাকুনি যোগ দাও, 27 যোগ 7, 27 যোগ 7, তুমি দেখলা যে ভাই 34 আসতেছে। ঠিক আছে, 34 আসলো। এবার 34 বিয়োগ দাও 27, কেন বিয়োগ দিবা? এই যে ভাই আবার 7 আসতেছে। ঠিক আছে, 34 বিয়োগ কি বলে 34 বিয়োগ 27 দিলা, সরি 34 বিয়োগ 27 দিলা, 7 আসতেছে ভাই। এইবার হচ্ছে তোমার মনে করো 40 বিয়োগ 37, 40 বিয়োগ 34 দাও, 40 বিয়োগ 34, তখন আসবে দেখবা 6। ঠিক আছে, তারপরে 45 কি বলে 40 যোগ 5 45। এইরকমভাবে মোটামুটি তোমার যোগ, এই পাশে হচ্ছে কোনাকুনি যোগ দিয়ে টিইউ বের করবা, এবং আগেরটা থেকে পরেরটা বিয়োগ দিয়ে হচ্ছে এমইউ বের করবা। সো এইভাবে তোমরা করবা, এবং এই খ মার্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই খ মার্কটা বের করা, এবং খ মার্কটা বের করে তোমরা কিন্তু যে গ্রুপটা আছে তোমাদের হালকেনস্টাইন হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস স্টাডিজ, সেই গ্রুপের মধ্যে তোমরা এই জিনিসটা বসায় দিবা। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে চাহিদা। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিকে ঢুকলাম, চাহিদা। চাহিদা কি? চাহিদা হচ্ছে তোমার ডিমান্ড। চাহিদার ইংরেজি কি? ডিমান্ড। চাহিদা রেখা যেটা আছে, চাহিদা রেখা আমি তোমাকে একটু আগে স্পয়লার দিয়ে দিই। চাহিদা রেখা এতক্ষণ যেটা আমরা দেখলাম না, এমইউ কি হয়? উপর থেকে নিচে নামে, অর্থাৎ বাম থেকে ডানে নিম্নগামী। এই চাহিদা রেখা সবসময় বাম থেকে ডানে নিম্নগামী হয়, এবং যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। একটা হচ্ছে তোমার তাহলে এটা কি? চাহিদা রেখা, এবং এটা কি? এটা হচ্ছে যোগান রেখা। ওকে, চাহিদা রেখা, যোগান রেখা, ভালো কথা। চাহিদা রেখাকে সবসময় ডি প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, এবং যোগান রেখা যেহেতু সাপ্লাই, যোগানের ইংরেজি কি? সাপ্লাই। চাহিদা এবং যোগান দুইটা একটু একসাথে বুঝাইতেছি, তাহলে মনে করো তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যদিও পরবর্তীতে আমরা শুধু আজকে চাহিদাটাকে আলোচনা করবো, জাস্ট এখানে বলার জন্য। এবং যোগান রেখা কি দ্বারা প্রকাশ করা হয়? এস প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা চলো পরবর্তীতে আমরা বইয়ে ঢুকি। বইয়ে কি বলছে? সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভাবকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি জিনিসকে বোঝায়। কোন তিনটি জিনিস? একটা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, যে ভাই আমি এটা ক্রেভিংস করতেছি, আমার এই জিনিসটা হইলে ভালো হয়। কি মনে করো আমি একটা কলম, ভাই আমার একটা কলম এই মুহূর্তে প্রয়োজন, আমার একটা আকাঙ্ক্ষা আছে। ভাই আমার একটা এই মুহূর্তে ল্যাপটপ হলে ভালো হতো, আমি আপনার ক্লাসটা ফোনে দেখতে আমার চোখ ব্যথা করে। সো এটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। তারপরে কি? দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ, অর্থাৎ ক্রয় ক্ষমতা থাকা লাগবে। ভাই আমার ল্যাপটপ হলে ভালো হয়, কিন্তু ভাই আমার পকেটে তো 60-70 হাজার টাকা নেই, আমার পকেটে আছে মাত্র 2,000 টাকা। তাহলে তোমার সেটা কখনো চাহিদা হইতে পারে না। চাহিদা হইতে হলে 2,000 টাকা নিয়ে তুমি যখন বাজারে যাবা, ভাই আমার বাসায় পেঁয়াজ লাগবে বা চাল লাগবে, সেই 2,000 টাকাও তোমার কাছে আছে, এবং সেটা হচ্ছে তোমার ক্রয় ক্ষমতার মধ্যে আছে, সেটা আকাঙ্ক্ষাও আছে, অর্থাৎ তখন সেই পেঁয়াজটা হচ্ছে তোমার জন্য চাহিদা। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার অর্থ ব্যয়ের ইচ্ছা। এখন সব ঠিক আছে ভাই, কিন্তু আমি তো কিপটা, আমার তো ভাই পেঁয়াজ কেনার টাকাও আছে, ইচ্ছাও আছে, কিন্তু ভাই আমার তো কেনার ইচ্ছা মানে একদম মানে আকাঙ্ক্ষা আছে, কিন্তু হচ্ছে দিন শেষে আমার অর্থ ব্যয় করার ইচ্ছা না। আমি চাই যে আমার টাকাটা আমার কাছে থাকুক। এটা কি কোনোদিনও সম্ভব না। এই জন্য হচ্ছে তোমার তিনটা জিনিসের যখন একসাথে কম্বিনেশন করা হবে, তখনই অর্থনীতিতে শুধুমাত্র একে চাহিদা বলা হবে। এটা আরেকটা জিনিস বলি, যে তোমার ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ, অর্থাৎ ক্রয় ক্ষমতা, যে নট নেসেসারিলি তোমার অর্থই হইতে হবে, নট নেসেসারিলি প্রয়োজনীয় অর্থ থাকতে হবে। ক্রয় ক্ষমতা দ্বারা বোঝানো হয় যে সেটা কি তুমি অ্যাকচুয়ালি কিনতে পারো কিনা। মনে করো আমি তোমাকে বলি যে ভাই আকাশের চাঁদ, আমি এই আকাশের চাঁদটা যদি কিনে নিয়ে এসে আমার গার্লফ্রেন্ডকে দিতে পারতাম, আমার খুব ভালো লাগতো, সেটা কি কোনোদিন চাহিদা করা বা বলা সম্ভব? হ্যাঁ, কখনো বলা সম্ভব না। কারণ কি? সেই চাহিদার সংজ্ঞার মধ্যেই পড়ে না, সেটা ক্রয় ক্ষমতা তোমার নাই। হ্যাঁ, আকাঙ্ক্ষা আছে, অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, ভাই আমার 1,00,000 টাকা লাগলে আমি কিডনি বেচা দিব, তাও সমস্যা নেই, আমার গার্লফ্রেন্ডে তাও আমি 4টা দিব, এটা সম্ভব না, কারণ সেটা তোমার ক্রয় ক্ষমতা নেই, নট নেসেসারিলি টাকা পয়সার হিসাব এখানে।
আচ্ছা আসো পরবর্তীতে কি বলছে, একজন ভিক্ষুকের শহরে বাড়ি বা গাড়ি মালিক হতে চাও চাহিদা হবে না, কারণ তার কাছে আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার কাছে অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, কিন্তু তার ক্রয় ক্ষমতা নেই, কারণ ভিক্ষুকের বাড়ি বা গাড়ি ক্রয়ের সামর্থ্য নেই। উপরিউক্ত তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়কে কার্যকর চাহিদা বলে। তাহলে এই তিনটার কম্বিনেশনকে আমি কি বলতেছি, এই তিনটার কম্বিনেশনকে বলতেছি আমি কার্যকর চাহিদা। অর্থনীতিতে চাহিদা শব্দটি কার্যকর চাহিদা অর্থেই ব্যবহৃত হয়। আচ্ছা পরবর্তীতে কি দেখি, উপরিউক্ত তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়কে কার্যকরী চাহিদা বলে। আচ্ছা যেটা পড়ে আসলাম, অর্থনীতিবিদ বিভিন্নভাবে চাহিদাকে সংজ্ঞায়িত করেন। কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য বা ইচ্ছাকেই চাহিদা বলে, পেনশনের একটা সংজ্ঞা। তারপরে অর্থনীতিবিদ ববার বলেন যে কোনো নির্দিষ্ট সময় কোনো বাজারে ক্রেতারা বিভিন্ন দামে বা বিভিন্ন আয়ে অথবা সম্পর্কযুক্ত বিভিন্ন দামে কোনো নির্দিষ্ট দ্রব্য, মানে হচ্ছে তোমার বেসিক্যালি ওই তিনটা সংজ্ঞাকে সামারাইজ করে আর কি। এবং এখানে তোমার বিভিন্ন রকমের কি বলে এটাকে প্রামাণ্য সংজ্ঞা যেগুলোকে আমরা বলি, বিভিন্ন অর্থনীতিবিদ যে সংজ্ঞাগুলো দিচ্ছি সেই সংজ্ঞাগুলো তোমরা একটু পড়বা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা হচ্ছে একটা ইন জেনারেল সংজ্ঞা দেখতে পাই। কী বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় থাকতে হবে এবং একটা নির্দিষ্ট দাম থাকতে হবে। ক্রেতা বা ক্রেতাগণ অর্থাৎ একজন বা অনেকজন প্রকৃতিতে বা বাজারে সরবরাহকৃত একটি দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে। ওই যে তিনটা যে বৈশিষ্ট্য আমরা বলছিলাম সেই তিনটা বৈশিষ্ট্যকে এখানে সামারাইজ করতেছে। পরবর্তীতে কি, উপরের সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করে চাহিদার কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায়। কি বৈশিষ্ট্য পাওয়া যায়, একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে চাহিদা পরিমাপ করা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভিত্তিতে চাহিদা পরিমাপ করা হয়। আজ থেকে আমার বর্তমানে যে চাহিদাটা, ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মতো, যে ভাই আমার চাহিদা আছে কিন্তু কালকে দেখা গেল ঘুম থেকে ওঠার পর আমার মনে হয়েছে যে এটা না কিনলেও হয়, এটার আকাঙ্ক্ষা নাই আমার আর, সো ওইটা আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই হইতে হবে। তারপরে চাহিদার জন্য একটি নির্দিষ্ট দ্রব্যের জন্য বিবেচ্য দ্রব্য কি, ওই যে বললাম যে ভাই আমার যদি পেঁয়াজ চাল ডাল না হয়ে আমার হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য আমি চাঁদ দিতে চাই, তাহলে হবে না। তারপরে কি, নির্দিষ্ট স্থান বা ব্যক্তির চাহিদা অপরিবর্তিত অবস্থায় বাজার ধারণায় পরিবর্তিত হতে পারে, অর্থাৎ বাজারের যে ধারণাটা বা কনসেপ্টটা এখানে তোমাদেরকে বলে রাখি। আচ্ছা এটা পরে বলবো তোমাদেরকে, ঠিক আছে, না বলেই পরে হচ্ছে তোমার মনে খুঁত খুঁত থাকবে আর কি। দাম যখন বাড়ে তখন হচ্ছে আমার যে চাহিদাটা আছে সেই চাহিদা আমার অটোমেটিক কমে যায়। আমার দাম যখন কমে তখন সে চাহিদাটা যেটা আছে সেই চাহিদা হচ্ছে আমার বেড়ে যায়। আমরা কিন্তু এটা একটু পরবর্তীতে জানবো, ঠিক আছে। অর্থাৎ দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ সম্পর্কটা কি বিপরীতমুখী, যে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্কটাকে বলা হয় কি, বলা হয় জানো, বিপরীতমুখী সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। যেটা বলছিলাম একটু পরেই আমরা পড়বো, ঠিক আছে। চাহিদা বিধির সংজ্ঞাটা জিনিসটাকে তোমাকে আগে বুঝিয়ে দিলাম, এবং চাহিদা বিধির সাহায্যে চাহিদা রেখা আঁকা যায়। চাহিদা রেখার ধারণা কি, চাহিদা রেখার হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। আচ্ছা আসো পরবর্তীতে, চাহিদার বিভিন্ন রকমের প্রকারভেদ হইতে পারে। একটা হচ্ছে দাম চাহিদা, একটা হচ্ছে আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা, প্রত্যক্ষ পরোক্ষ চাহিদা, হ্যাঁ। তারপর হচ্ছে যুক্ত চাহিদা, বিকল্প চাহিদা। যুক্ত চাহিদা কি, যুক্ত চাহিদা হচ্ছে বেসিক্যালি কি বলে, যুক্ত চাহিদা কি, যুক্ত চাহিদা হচ্ছে মনে করো তুমি চা বানাইতে চাবা, চা বানাইতে গেলে তোমার একসাথে কি কি লাগবে, তোমার চা লাগবে, চাপাতি লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, তো এই বিষয়গুলো হচ্ছে যুক্ত চাহিদা। বিকল্প চাহিদা কি, বিকল্প চাহিদা হচ্ছে মনে করো এক প্রকার পরিবর্তক, হ্যাঁ পরিবর্তক দ্রব্য, যেমন মনে করো বিদ্যুতের বাতি, হ্যাঁ পরিবর্তক দ্রব্য, বিদ্যুতের বাতি ও মোমবাতি, যে আমার যে কোনো একটা থাকলেই হয়েছে আর কি। তো এই বিষয়গুলো তোমাদেরকে প্রকারভেদ জাস্ট একটু মনে রাখবা, সমস্যা নেই, এটা এমসিকিউর ক্ষেত্রে মাঝে মধ্যে আসে, সৃজনশীলে কখনো ওইরকমভাবে আসে না। পরবর্তীতে চাহিদা বিধি, যে একটু আগে কিন্তু আমরা বুঝাইছি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এবং চাহিদা এবং দামের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি। যে বিধির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের বাজারের দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করা হয় তাকে চাহিদা বিধি বলে। এক্ষেত্রে অন্যান্য বিষয় স্থির ধরা হয়। তাহলে এক্ষেত্রে কি, অন্যান্য বিষয় স্থির ধরা হয়, এবং অন্যান্য অবস্থা, আচ্ছা এটা মুছে, এটা ইম্পর্টেন্ট না, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। মেইন ফোকাস হচ্ছে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, এবং দাম কমলে চাহিদার পরিমাণ কমে। দাম ও চাহিদার মধ্যে এরূপ বিপরীত সম্পর্ক কি চাহিদা বিধি বলে। তাহলে তোমাকে যদি পরীক্ষার হলে লেখা হয় ক মার্ক, খ মার্ক, গ মার্ক, ক খ গ ঘ, তিনটার জন্যই ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই সংখ্যাটা, তোমাকে মনে রাখাই লাগবে ভাই।
চাহিদা বিধি কি? চাহিদা বিধি হচ্ছে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এর বিপরীতমুখী সম্পর্ক কি বলা হয়? চাহিদা বিধি। আচ্ছা, পরবর্তীতে অধ্যাপক মার্শাল কি বলতেছে, এখানে দুইটা প্রামাণ্য সংজ্ঞা আমরা পাই, যে বিধির সাহায্যে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ করা হয়, ওই জিনিসটাকে একটু সামারি করে দিতেছে। অধ্যাপক ডমিনিক সালভেটর বলতেছে কি? চাহিদা বিধি হলো দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক, যা চাহিদা রেখার ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ করা হয়। ঋণাত্মক ঢাল, হ্যাঁ ভাই প্রশ্ন, ঋণাত্মক ঢাল, ঢাল জিনিসটা কি? ঢাল আমরা জানবো লেকচার 2-তে জানবো, কিন্তু ঢাল আমি তোমাকে এতটুকু স্পয়লার দিয়ে রাখি, একটু আগে যেমন স্পয়লার দিছি, যখন কোনো রেখা এরকম নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী, তখন সেই নিম্নগামী রেখার ঢাল হয় সবসময় ঋণাত্মক। এবং যখন কোনো রেখা, এটা কি ঋণাত্মক হচ্ছে ঢাল, আরে চাল লেখি কেন ঢাল হচ্ছে ঋণাত্মক। এবং যখন কোনো রেখা ঊর্ধ্বগামী, একদম উঠে উপরের দিকে, যখন কোনো রেখা ঊর্ধ্বগামী, তখন হচ্ছে সেই রেখার ঢাল হয় ধনাত্মক। এটা কি ঢাল, একটু জাস্ট স্পয়লার দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা লেকচার 2-এ কিন্তু ঢাল সম্পর্কে হিউজ আলোচনা আছে, আমরা আস্তে আস্তে দেখব, সমস্যা নেই। আচ্ছা আসো, পরবর্তীতে কোথায় ছিলাম? পরবর্তীতে যাই আর কি, ঢাল ঋণাত্মক। অনুমিত শর্ত কি? অনুমিত শর্ত হচ্ছে চাহিদা বিধি নিম্নোক্ত অনুমিত শর্তের উপর নির্ভরশীল। চাহিদা বিধির ক্ষেত্রে তোমার ভোক্তার আয় স্থির থাকতে হবে, দাম বাড়ছে চাহিদা কমছে। কিন্তু এরকম যদি হয়, তোমার আজকে ইনকাম হচ্ছে 10,000 টাকা, কালকে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, তাহলে তোমার দাম যতই বাড়ুক, তোমার চাহিদা কমবে প্রোডাক্টের? না, কমবে না। এই জন্য তোমার ভোক্তার আয়, অর্থাৎ তোমার যে ভোগ করার যে ক্ষমতা বা যেটা তোমার যে টাকা পয়সার লেনদেন, সেটা স্থির থাকতে হবে। তারপরে কি? ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তন। দাম বাড়ছে হিউজ পরিমাণ, মনে করো তুমি আঙ্গুর খাইতে পছন্দ করো, হ্যাঁ, লাল আঙ্গুর যেটা, তুমি যে আঙ্গুর খাইতে পছন্দ করো, তোমার দাম বাড়ছে, তুমি কি দাম বাড়লো জিনিসটা কিনবা না? কিন্তু এরকম হলো যে লাল আঙ্গুরের দাম বাড়ছে, প্যারা নাই, আমার তো রুচিও সাথে পরিবর্তন হয়ে গেছে। আজকে গতকালকে আমার খাইতে ইচ্ছা করতেছিল লাল আঙ্গুর, এবং আজকে আমার খাইতে ইচ্ছা করতেছে তোমার যেটা সবুজ আঙ্গুর। তো এই যে তোমার রুচি পরিবর্তন হলো, তো তোমার চাহিদা বিধি কার্যকর হবে? দূর, লাল আঙ্গুরের দাম যতবারে বাড়ুক, আই ডোন্ট কেয়ার, আমার হচ্ছে সবুজ আঙ্গুর হইলেই চলে। আচ্ছা, পরবর্তীতে দেখি ভোক্তা যুক্তিশীল হইতে হবে, অ্যাগেইন সে মানসিকভাবে বিকারগ্রস্ত হইতে পারবে না। সম্পর্কিত দ্রব্যের দাম স্থির থাকা লাগবে। সম্পর্কিত দ্রব্যের দাম কি? যেমন মনে করে যে পরিপূরক এবং পরিবর্তক দ্রব্য, যেটা সেটা হচ্ছে সম্পর্কিত দ্রব্য। এবং যেখানে আমি তোমাকে বলি চা এবং হচ্ছে তোমার চিনি, এবং আরেকটা উদাহরণ দিই, চা এবং কফি, এই দুইটার দাম স্থির থাকা লাগবে। দাম স্থির কিভাবে? চায়ের দাম বাড়ছে, তুমি বলা যে ঠিক আছে কফি খাবো, প্যারা নাই। কফির দাম বাড়ছে, চায়ের দাম খাবো, প্যারা নাই। কিন্তু দুইটার দাম স্থির থাকলে তখন তোমার চাহিদা বৃদ্ধি। দুইটার দাম যদি আমার একসাথে বাড়তেছে, তাহলে হচ্ছে আমার ঝামেলা ভাই, তাহলে হচ্ছে আমি দাম, যখন দুইটার দাম একসাথে বাড়ছে, তখন আমি চাহিদাটা কমায় আনুম। চা এবং চিনি সেম কেস, দুইটার দাম যখন একসাথে বাড়তেছে, তখন আমি চাহিদাটাকে কমায় আনবো। আচ্ছা, পরবর্তীতে কি? সময় স্থির থাকা লাগবে। সময় স্থির কি? আস্তে আস্তে তো মানুষ নিজেকে ডেভেলপ করে। সময় যদি লং টাইম হয়, তাহলে তো আমার আয় বেড়ে যাবে, আমার রুচি পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নির্দিষ্ট সময় আমার চাহিদা বিধি কার্যকর। বাজারে ক্রেতার সংখ্যা স্থির থাকা লাগবে। বাজারে এটা কিন্তু সৃজনশীল আসে, অ্যাকচুয়ালি সৃজনশীল আসে। চাহিদা বিধির অনুমিত শর্তগুলো কি? গ বা ঘ মার্কে আসে। বাজারে ক্রেতার সংখ্যা স্থির থাকা লাগবে। ক্রেতার সংখ্যা স্থির কেন থাকা লাগবে ভাই? বাজারে যদি এরকম হয় যে আমার যোগানো চাহিদা বিধি, আমরা একদম চ্যাপ্টারের লাস্টের দিকে পড়বো হয়তো বা 4 নাম্বার লেকচারে এই অধ্যায়ের, সেটা হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা মনে করো আমার নাই বলতে, আচ্ছা তুমি এমনি নাইকে বুঝাই। বাজারে মনে করো ক্রেতা আছে ভরপুর, তোমার দোকানদার যদি দাম বাড়ায় দেয়, তুমি 20 টাকা বেশি দেওয়া হইলো সেই জিনিসটা কিনে আনবা। বা হচ্ছে দোকানদার দাম বাড়ায় দিচ্ছে, তুমি বলবা যে আজকে মনে হয় কমে পাবো না, আজকে জায়গা, অর্থাৎ তুমি চাহিদাটা কমে আনলা। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে দোকানের মধ্যে, বাজারে মনে করো মাছই মারতেছে ওরা, এবং ওর কাছে যে প্রোডাক্ট আছে, মনে করো মাছ বা পেঁয়াজ বা পচনশীল দ্রব্য, দোকানে মনে করো ওরা মাছই মারতেছে, তুমি গিয়া বললা যে ভাই আপনি দাম বাড়ায়েন না, ঠিক আছে বাড়াইছেন, এবার যদি কমায় না রাখেন আমি নেবো না, এবং সে তোমার কিন্তু লাভ কম হলেও বিক্রি করে দিবে। অর্থাৎ তোমার যে ক্রেতার সংখ্যা, সেটা স্থির থাকা লাগবে, বাড়তেও পারবে না কমতেও পারবে না, একদম কমা যাবে না, অর্থাৎ নর্মাল থাকা লাগবে আর কি। পরবর্তীতে কি? পরবর্তীতে তোমার বিভিন্ন রকমের অপেক্ষক থেকে চাহিদা বিধি। একটা ফান ফ্যাক্ট হচ্ছে, এটা খুবই জটিল লাগে দেখতে, এবং জটিল লাগলেও এই জিনিসটা তোমার বইয়ে আছে, রণজিৎ কুমার নাথ স্যারের বই আছে, এবং এই জিনিসটা কখনোই কোনো দিনও ইহজগতে পরজগতে কখনোই এটা এক্সামে আসে নাই, সো এটা আমরা স্কিপ করব। পরবর্তীতে আসো, পরবর্তীতে কি বলছে? পরবর্তীতে বলছে, এটা কিন্তু গ মার্ক এবং ঘ মার্কের জন্য ইম্পর্টেন্ট, এই অংশটুকু গ বা ঘ এর জন্য ইম্পর্টেন্ট।
পরবর্তীতে বলছে যে চাহিদা বিধি সূচি থেকে চাহিদা বিধি, মনে করি কিউ ইকুয়াল টু 10 - 2p। এটা হচ্ছে একটা চাহিদা সমীকরণ। এক্ষেত্রে বিভিন্ন দামের যে চাহিদার পরিবর্তন পাওয়া যায়। তুমি যে সমীকরণটা আছে চাহিদার বা হচ্ছে তোমার যোগান দুটোটার ক্ষেত্রে, মেইনলি চাহিদার ক্ষেত্রে তোমার সমীকরণটা সবসময় হয় এরকম, কিউ ইকুয়াল টু a মাইনাস বি বড় হাতের পি। অর্থাৎ এই কিউটা হচ্ছে তোমার কোয়ান্টিটি এবং এই পিটা হচ্ছে প্রাইস, এবং এই দুইটা হচ্ছে এ এবং বি হচ্ছে চলক, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি পরিবর্তিত হয়। কি বলছে, পি এর মান আমি 1 বসাইলাম, 2 অক্ষে কি বলে 2, মানে 2 গুণে 1 হচ্ছে 2, এবং 2 থেকে 10 বিয়োগ দিলে 8। আরে কোথায় 8? আর কি পি এর মান 2 বসাইলাম, 2 দুগুণে 4, 4 থেকে 10 বিয়োগ দিলে 6। পি এর মান আমি 3 বসাইলাম, 3 দুগুণে 6, 6 থেকে 10 বিয়োগ দিলে 4। এবং চাহিদা বিধি, এই চাহিদা বিধি থেকে তুমি চাহিদা রেখা অঙ্কন করবা কীভাবে, এই যে সেমভাবে কি বলছিলাম, নিচে সবসময় কিউ হয়, উপরে হয় সবসময় পি। আমি পি 1 2 3, যেহেতু আমি একদম মানে তোমাদেরকে বেসিক পর্যায়ে বুঝিয়ে দিয়েছি এবং চার্টে এইটাও আছে 1 2 3। কিউ এর ক্ষেত্রে কি বলছে, কিউ এর ক্ষেত্রে বলছে 2 4 6 8 10, এদিকে 4, 2 4 6 8 10। বলা হয়েছে যে 1 টাকা যদি থাকে সেটা হচ্ছে 8, 1 টাকায় হচ্ছে তোমার 8। তারপরে কি বলছে, 2 টাকায় হচ্ছে 6, 2 টাকায় হচ্ছে 6। তারপরে 3 টাকায় হচ্ছে 4, 3 টাকায় হচ্ছে 4। তুমি যদি স্কেল দিয়ে আঁকো তাহলে হচ্ছে এইটা খুব ভালোভাবে মিলে যাওয়ার কথা। এই যে তোমার চাহিদা বিধি কি হলো তাইলে, বাম থেকে ডানে নিম্নগামী, তাহলে অটোমেটিক ঢাল কি, তার ঢাল হচ্ছে ঋণাত্মক। এই জিনিসটা হচ্ছে মোটামুটি এখানে এক্সপ্লেন করা হয়েছে। পরবর্তীতে এই যে আমি যেটা এতক্ষণ দেখালাম সেটাই এঁকে দিছে এখানে, ঠিক আছে। তারপরে যে এই পাশে আমরা একটা প্র্যাকটিস দেওয়া হয়েছে আমাদেরকে। এইটা কি, এটা হচ্ছে মনে করো একটু আগে যে আমরা দেখলাম না, একটু আগে হচ্ছে যে 2 4 6 8, আমার শুরু হয়েছে কিন্তু 4 থেকে। তাহলে আমি যদি এরকম করি, আমি কোনো সিরিয়াল মেনটেন করি নেই, শুরুতেই দেখি যদি 4 দিই, তারপরে আমি 6 দিই, কিন্তু আমার কি 2 আছে, আমার তো 0 থেকে 4 একটা ব্যালেন্স হয় না। 0 থেকে 4 প্রথমে 4 ব্যবধান, এটা যদি 0 হয়, প্রথমে 4 ব্যবধান, তারপরে 2 ব্যবধান, তারপরে আরও 2 ব্যবধান, আমার তো একটা ব্যালেন্স হলো না, ধারার ব্যালেন্স থাকে না। তুমি যখন এরকম ধারায় ব্যালেন্স করবা তখন শুরুতে একটু এরকম এবড়ো থেবড়ো দিয়া, তখন তুমি যদি মনে করো এখান থেকে 16 থেকেও শুরু করো, পরেরটা হচ্ছে 18, অঙ্কে কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে লেখার নিয়ম আর কি। আসো প্র্যাকটিস করি। এই জায়গায় কি বলছে, 1 থাকলে 98, 1 থাকলে আমার 98, তারপরে 2 থাকলে কি, 2 থাকলে আমার 96, তারপরে 3 থাকলে কি, 3 থাকলে আমার 94। সো এই জিনিসটা যোগ করে দিলাম, যোগ করলে হচ্ছে আমার চাহিদা বিধি হলো ডি ডি প্রাইম। এই জায়গায় ডি ইউজ করছে, ডি প্রাইম দেওয়াটা বুদ্ধিমানের কাজ আর কি, যেহেতু দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেছি এবং এটার চিত্র বিশ্লেষণ করছি আমরা এতক্ষণ যেটা আঁকলাম। পরবর্তীতে কি বলছে, চাহিদা বিধির ব্যতিক্রম। ইয়েস, এটা হচ্ছে তোমার মজার একটা জিনিস, একদম চাহিদা বিধির ব্যতিক্রম। প্রথমে হচ্ছে আমার গিফেন দ্রব্য। আমার একজন অর্থনীতিবিদ ছিল যে যার নামই হচ্ছে গিফেন, এবং এই গিফেনকে স্কটিশ অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন, যিনি হচ্ছে 1840 সালের, আমরা হিস্ট্রিটা একটু বললাম, উনি বলতেছে যে গরিব মানুষের ক্ষেত্রে, বিশেষ করে অ্যাভারেজ যারা মানুষ আছে বা গরিব মানুষ আছে, এই গরিব মানুষ যখন দেখে যে দাম বাইরে গেছে, ইউজুয়ালি কী হয়, দাম বাড়লে আমার চাহিদা কমে যায়। গরিব মানুষ যখন দেখে যে আমার দাম বাইরে গেছে, অল্প একটু বাড়ছে, তখন সেটা তার চাহিদাতে একদম উল্টা রকমের একটা প্রভাব ফেলে। যেমন যেমন মনে করো দাম হচ্ছে আমার এই পাশে ছিল 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। এই পাশে হচ্ছে আমার কোয়ান্টিটি, মনে করো আমার ভাতের টাকা, মানে ভাতের কেজি 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। যখন গরিব মানুষ 2 টাকা কেজি থাকে চাল, সে 1 টাকা মানে 1 কেজি চাল কিনে। এই পাশে মনে করো আমি চালের কথা উল্লেখ করলাম, যেটা হচ্ছে একদম মোটা চাল, যদিও 2 টাকা 4 টাকায় তোমার কেউ চাল দিবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে বলতেছি আর কি। আর এই পাশে হচ্ছে তোমার দাম বললাম আর কি, দাম হচ্ছে তোমার টাকার হিসাবে আর কি। 2 টাকা কেজি যখন চাল, সে তখন 1 কেজি পারচেস করলো। দাম যখন 4 টাকা কেজি হইলো, যে অল্প একটু দাম বাড়ছে, সে চিন্তা করলো দাম আজকে থেকে কালকে 2 টাকা বেড়ে গেল, সামনের দিন যদি আরও 2 টাকা বাড়ে 6 টাকা, তাহলে তো আমার তো ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। সে প্যানিক নিয়ে, প্রেশার নিয়ে কী করলো, 4 টাকা হওয়ার পরে সে 4 কেজি চাল কিনা বসে থাকলো। তার চাহিদা যদিও 1 কেজি, অর্থাৎ ভাই আমি আজকে তেল মশলা কিছু কিনুম না, আমি হচ্ছে জাস্ট চাল কিনুম। তাইলে আমার কী দাঁড়ালো, চাহিদা বিধি কী দাঁড়ালো, চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়ে গেল আমার, অর্থাৎ একটা ব্যতিক্রম হইলো।
এটাই বলতেছে যে গরিব মানুষ, বিশেষ করে তোমার অ্যাভারেজ মানুষজন যখন দাম অল্প একটু বাড়ার কারণে তারা প্যানিকড হয়ে অনেক বেশি পরিমাণ জিনিসপত্র ক্রয় করে, সেটাই গিফেন দ্রব্য। এই যে আমরা পড়ি একটু, কিছু পণ্যদ্রব্যের ক্ষেত্রে লক্ষ্য করেন ওই সকল দ্রব্যের দামের বৃদ্ধিতে চাহিদাও বৃদ্ধি পায় এবং দামের হ্রাস হলে চাহিদাও হ্রাস পায়। যেমন সে সময় আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করেন এবং তিনি নিম্ন আয় সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, আয় সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্য, এই ক্ষেত্রে তোমার গিফেন দ্রব্য কি, নিম্ন আয় সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্য, যেমন ভাত, আলু, রুটি বা মানে আটা, গম, এগুলা। এবং তার নামানুসারেই ক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এই জায়গায় আমার সমমুখী কি একদমই যে উপরের দিকে উঠে যেতেছে, দাম বাড়লে আমার চাহিদাও বাড়তেছে। তো এই যে সমমুখী বিদ্যমান, এটা হচ্ছে তোমার চাহিদা বিধি ব্যতিক্রম। কিন্তু আমরা চাহিদা বিধিকে কি জানি, চাহিদা বিধি হচ্ছে সেই বিধি যেখানে আমার দাম বাড়লে চাহিদা কমবে, কিন্তু এই জায়গায় আমার সমমুখী সম্পর্ক দেখতেছি। আচ্ছা, তার নামানুসারে ওই শ্রেণীর নিম্নমানের দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়। এ ধরনের চাহিদা রেখা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী। এই যে মূল বিন্দু থেকে আমরা কি দেখলাম একটু আগে, ঊর্ধ্বগামী কিন্তু দেখলাম, ঊর্ধ্বগামী। বাংলাদেশের প্রধান জনগণের খাবার ভাত, অত্যন্ত স্বল্প আয়ের জনগণ সাধারণ ভাতের অভাবে কম দামে আলু খায়, এক্ষেত্রে গিফেন দ্রব্য হলো আলু। কিন্তু আলুর দাম বাড়লে ওই ভোক্তার নিকট আলুর চাহিদার পরিমাণ বাড়বে, এখানে কিন্তু তার কোনো বিকল্প খাবার নেই। ওই সেম কথাটা আর কি এখানে উল্লেখ করা হয়েছে বা বলার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে দেখি কি, ভেবলেন দ্রব্য। এই যে গিফেন দ্রব্য, গিফেন দ্রব্যের আমরা একটা কি বলে এটিকে বা চিত্র আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে তোমার আমার চাহিদার পরিমাণ, এটা হচ্ছে নর্মাল চাহিদার পরিমাণ সাধারণ দ্রব্যের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমার ইউজুয়ালি আমরা দেখি আর কি। তারপরে আমরা আরেকটা ব্যতিক্রম দেখি, তারপর হচ্ছে ভেবলেন দ্রব্য। ভেবলেন দ্রব্য হচ্ছে, মনে করো আমার এই পাশে দাম পি আর এই পাশে হচ্ছে আমার কোয়ান্টিটি। কোয়ান্টিটির ক্ষেত্রে আমার আছে হচ্ছে সোনা। ভেবলেন দ্রব্য হচ্ছে যারা বড় লোক আছে, মনে করো পি হচ্ছে 1 2 3 4, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, মনে করো মানে লাখের হিসাব আমি এখানে করতেছি। সোনা মনে করো 1 ভরি 2 ভরি 3 ভরি 4 ভরি 5 ভরি, 1 2 3 4 5। এই যে ভরি এবং লাখের হিসাব আমরা করতেছি, এই জায়গায় দাম মনে করো লাখ হিসাবে আমরা করতেছি। যখন 1 লাখ টাকা কেজি বলতেছি, 1 লাখ টাকা যখন সোনার ভরি থাকে, তখন সোনার দাম কিন্তু মানে যে বড়লোক মানুষটা আছে সে একটু পরিমাণ স্বর্ণই ক্রয় করে। কিন্তু যখন দেখা যায় যে সোনার দামের পরিমাণ 4 লাখ টাকা হয়ে গেছে, দাম হঠাৎ করে অনেক বেড়ে গেছে, বড় লোকেরা ইউজুয়ালি করে কি, শো অফ করতে চায় যে একটা অনুষ্ঠানে যাব, আমার গলায় একটা কি বলে হীরার সেট থাকবে বা হচ্ছে স্বর্ণের গর্জিয়াস সেট থাকবে। তাহলে কি করা যায়, এখন দাম বেশি, এখন আরও বেশি বেশি কিনে শো অফ করবো, আমি জানান দেব যে ভাই দেখ, আই এম দ্য রিচেস্ট ওয়ান। এই যে তোমার মনে করো দাম যখন 4 লাখ টাকা, তখন এই লোক, ভদ্রলোক কী করলো, সে আরও বাড়ায়া বুড়ায় কিনলো। বাড়ায় বুড়ায় যে কিনলো, তাহলে কি আমার চাহিদা বিধির কী হলো, চাহিদা বিধি কিন্তু অটোমেটিক উপরে উঠে গেল, আমার চাহিদা রেখা আর কি, চাহিদা বিধি না। তাহলে কি আমার চাহিদা বিধি এখানে মানলো, আমার দাম বাড়ছে কিন্তু আমার চাহিদাও বেড়ে গেল। কী হলো এটা, কেমনে কি ভাই? হ্যাঁ, বড় লোকেরা শো অফের জন্য এই কাজটা করে। এবং এই যে সোনা, রূপা, তারপর হচ্ছে হীরা বা হচ্ছে এই যে তোমার দামি দামি দ্রব্য আছে, এই দামি দামি দ্রব্যগুলো হচ্ছে এই জায়গায় ভেবলেন দ্রব্য আর কি। এই জায়গায় ভেবলেন দ্রব্য, এই যে ভেবলেন দ্রব্যের চাহিদার পরিমাণ যে অল্প একটু বাড়লে আমার পুরাটা বেড়া যায় আর কি। ভেবলেন দ্রব্যর সংজ্ঞাটা কি, ভেবলেন দ্রব্য হচ্ছে তোমার বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে। এবং এই জায়গায় তোমার অর্থনীতিবিদ থর্নস্টেইন ভেবলেন, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী থর্নস্টেইন ভেবলেন এই কথাটা বলেন কে, মানে নামগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ভাই আপুরা, এই যে নামটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তারপর আগের ক্ষেত্রে নামটা তোমার রবার্ট গিফেন, এই নামটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই নামগুলো তোমাদেরকে জানা থাকা কিন্তু জরুরি। আচ্ছা, তারপর একটু চিত্র বিশ্লেষণ দেখতেছি, এটা আমি এক্সপ্লেন করলাম না। তারপরে হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। আমার যখন চাহিদা বিধির ক্ষেত্রে কি হয়, অভ্যাস বা রুচি আমার চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে আমি ইটস ওকে ভাই, আমার এখানে আর কোনো আশা ভরসা নাই, আমি হচ্ছে অভ্যাস এবং রুচির চেঞ্জ করে ফেলছি। সো আমার দাম বাড়লো, কিছু যায় আসে না, চাহিদার কোনো পরিবর্তন নাই আর কি। অর্থাৎ এই জিনিস আমি কিনবই না, আমার চাহিদার পরিবর্তনের প্রশ্নই আসে না। তারপর আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন কি, আয়ের পরিবর্তন হচ্ছে আমার দাম, আমার এককালে হচ্ছে ইনকাম ছিল 10,000 টাকা, এখন হয়ে গেছে 1 লাখ টাকা। সো জিনিসের দাম বাড়ুক না বাড়ুক, আমার চাহিদা কিন্তু সেমই থাকবে, আমার চাহিদা কমবে না এই জায়গায়। সো এটা একটা আমার তারপর অবস্থাগত কারণ। অবস্থাগত কারণ কি, মনে করো কোনো একটা জায়গায় হচ্ছে আমার করোনা ভাইরাস, তোমার করোনা ভাইরাসের উদাহরণ দিই। করোনা ভাইরাসের সময় কী হয়েছিল, যে ক্রাইসিসটা হয়েছিল, এই ক্রাইসিসের সময় অবস্থাগত কারণে তুমি করোনা ভাইরাস, করোনা মাস্কের যে দাম, আমার চাহিদাও বেশি,
আমার দামও বেশি কিন্তু আমার চাহিদাও বেশি, অর্থাৎ দামও বাড়ছে চাহিদাও বাড়ছে, সম্মুখে একটা সম্পর্ক হয়ে গেছে। বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন, বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন কি, এই যে তোমার যেটা বললাম পরিবর্তক দ্রব্য, যেটা বিকল্প বা পরিবর্তক দ্রব্য, আমার চায়ের দাম বাড়ছে কফি খাবো, কফির দাম বাড়ছে চা খাবো, প্যারা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আমার লবণ যদি 20 টাকা থেকে 25 টাকা হয়, আমার ভাই লবণ না দিলে কি আমার তরকারি হবে? তো 25 টাকা দিয়ে আমি কিনতে বাধ্য, অর্থাৎ আমার চাহিদা সেম থাকবে। ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, কিছুদিন আগে বা হচ্ছে অনেক দিন আগে যে পেঁয়াজ বা হচ্ছে লবণের যে ক্রাইসিসটা হয়েছে, মানুষজন দৌড়ায় মোড়া সব দোকান থেকে লবণ চিনি এগুলো স্টক আউট, অর্থাৎ সিন্ডিকেট যে খেলাটা খেলে আর কি মাঝে মধ্যেই বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে, তোমার এই স্টক আউট হলে কি হয়, ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, আরে কালকে 200 টাকা কেজি হয়ে যাবে ভাই, ঠিক আছে ভাই দাম 20 টাকা বাড়ছে সমস্যা না, আমাকে আর 2 কেজি বাড়তি দেন। সো এই বিষয়গুলো হয় আর কি। পরবর্তীতে হচ্ছে ক্রেতার অজ্ঞতা। ক্রেতার অজ্ঞতা কি ভাই, দাম সবসময় সেম ছিল, হ্যাঁ, ক্রেতা তুই তোমার মনে করো ঠকায় দিল বিক্রেতা আর কি, ভাই দাম এটার এই বাড়তেই ছিল, তখন দাম বাড়তে কিন্তু তুমি জিনিস কিনে নিয়ে আসতো সেম পরিমাণ। সো এই যে তোমার সেম জিনিসপাতি, এই যে এখানে তোমার চাহিদার পরিমাণ একটু দেখায় মেখায় দিচ্ছে আর কি আলোচনা। তারপর আমরা দেখি চাহিদার বিধির ডান দিক থেকে বাম দিকে নিম্নগামিতার কারণে এই যে জিনিসটা এরকম কেন হয়, জিনিসটা এরকম হয় কারণ কোমর সমান প্রান্তিক উপযোগ বিধি, যে বলছিলাম যে প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে এই যে মার্জিনাল ইউটিলিটি সবসময় নিচের দিকে যায়। প্রকৃত আয় প্রভাব কি, কোনো দ্রব্যের দাম কমলে ভোক্তার প্রকৃত আয় বাড়ে, তখন ভোক্তা পূর্বের অর্থ দ্বারা অধিক পরিমাণ, অর্থাৎ যে আমার ট্যাক্স ম্যাক্স নেওয়ার পরে যে ফাইনাল ইনকাম আছে সেই ফাইনাল ইনকাম যদি আমার বাইরে যায়, তাও আমি তোমার এই এটা হচ্ছে তোমার আহামরিভাবে আসে না, তাও আসলেও খ মার্কের ক্ষেত্রে বিশেষ করে আসে আর কি। তারপরে পরিবর্তকের প্রভাব কি, অন্যান্য দ্রব্যের ক্ষেত্রে অপরিবর্তিত দাম, অপরিবর্তিত থেকে যদি কোনো একটি দ্রব্যের দাম কমে অন্যান্য দ্রব্যের তুলনায় তা সস্তা হয়ে পড়ে, তাহলে উক্ত দ্রব্যের চাহিদা বাড়বে। একইভাবে অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তন রেখে একটি দ্রব্যের দাম বাড়লে তখন তার পরিবর্তে অন্য দ্রব্য ক্রয় করবে। এই যে যেটা বলছিলাম যে তোমার পরিবর্তক দ্রব্য হচ্ছে চা এবং কফি আর কি, বারবার সেম উদাহরণ আসতেছে। ঢাল ঋণাত্মক, শুধুমাত্র এতটুকু লিখলে তোমার পরীক্ষার হলে হবে যে ঢাল ঋণাত্মক, তখন তুমি বলবা চাহিদা রেখা যখন বা যে কোনো সরলরেখা যখন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় তখন তার ঢাল ঋণাত্মক থাকে, এবং ঢাল ঋণাত্মক থাকার কারণে চাহিদা বিধি ডান দিক থেকে বা কিংবা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এবং এই যে অন্তর্কলন আছে এটা কোনোদিন কোনো জায়গায় পরীক্ষায় আসেনি এবং আসবেও না। পরবর্তীতে দেখি চাহিদা সূচিতে কি বলা হয়েছে, চাহিদা সূচিতে বলা হয়েছে এই যে তোমার পি, এই জিনিসটাকে আমি একটু আগে কিন্তু এক্সপ্লেন করছি যে পি এর দাম যদি 2 হয় তাহলে 10 দুগুণে 20, 20 থেকে 100 বাদ দিলে 80। পি যদি 4 হয় 4 দুগুণে 40 এবং 60। তারপরে পি যদি 6 হয় 60 থেকে 100 বিয়োগ দিলে 40। পি যদি 8 হয় 10 গুণ 8 80, 80 থেকে 100 বিয়োগ দিলে 20। তো এই বিষয়টা হচ্ছে তোমার মোটামুটি চাহিদা রেখার মধ্যে বা চাহিদা সূচি, যেটা আমরা কিন্তু আগে একটু করে আসছি। চাহিদা সূচির সংজ্ঞাটা তোমাকে মনে রাখতে হবে, চাহিদা সূচির সংজ্ঞাটা কম মার্কে খুব বেশি পরিমাণে আছে, যে অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে, অর্থাৎ চাহিদা সূচি কি দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে এবং মানসমূহকে, অর্থাৎ চাহিদারই সংজ্ঞা জাস্ট মানসমূহকে আমি যদি তালিকায় প্রকাশ করি সেটা হচ্ছে আমার চাহিদা সূচি। এবং এই সেই চাহিদা রেখা অঙ্কন করেন কে, ফরাসি গণিতবিদ অ্যান্টনি অগাস্টিন কর্নর। এই জিনিসটা হচ্ছে তোমার এমসিকিউর ক্ষেত্রে মাঝে মধ্যে আসে, বেশ মাঝে মধ্যেই আসে আর কি। এবং তিনি যে চাহিদা রেখাটা কবে তৈরি করেন, 1830 সালে, এটা একটু জানা রাখবা আর কি। তারপরে তো তোমাদেরকে দেখাইলাম একটু, এটা কিন্তু আমরা এক্সপ্লেন করে আসছি স্পয়লার দিতে। তারপর হচ্ছে ওই যে এই জিনিসটাকে তোমার এটাও আমরা আইকা দেখাইছি রাইট আগের বার। তারপরে আমরা কি দেখি, তারপর আমরা লেখ চিত্র অঙ্কনটা দেখি। লেখ চিত্র অঙ্কন দিস ইজ ইম্পর্টেন্ট বা দিস ইজ ইন্টারেস্টিং বলতে পারো। প্রথমে কি ছক কাগজ, গ্রাফ পেপার যেটাকে আমরা বলি, বিভিন্ন রকমের মনে করো দাগানো ছোট ছোট দাগে ঘরের কাগজ আছে না, সেই কাগজগুলো হচ্ছে তোমার গ্রাফ পেপার। এক্সিস অক্ষ কি, আসলে আমরা একটু বিস্তারিত দেখি কোথায়। এই যে অক্ষ, দুটি অক্ষ থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল এবং একটা হচ্ছে ভার্টিক্যাল। আরে লম্ব অক্ষ এবং হচ্ছে তোমার ভূমি অক্ষ। এটা কি ভূমি অক্ষ, এ পাশে কি লম্ব অক্ষ। এটা লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ। মূল বিন্দু কি, মূল বিন্দু হচ্ছে এই যে 0, যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্ট হচ্ছে মূল বিন্দু। চতুর্থাঙ্ক কি, চতুর্থাঙ্ক হচ্ছে 4টা যে স্থানাঙ্ক, প্রথম স্থানাঙ্ক, দ্বিতীয় স্থানাঙ্ক, তৃতীয় স্থানাঙ্ক, চতুর্থ স্থানাঙ্ক। অর্থাৎ ছক কাগজে স্থানাঙ্ক রাউন্ড হয় হচ্ছে এই শেপে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এই জায়গায়, বুঝতে পারছো আশা করি, এটা মনে রাখবা আর কি। তারপর হচ্ছে তোমার বিন্দু স্থাপন, মনে করো এতক্ষণ আমরা যেটা করছি এটা হচ্ছে 1 2 আর হচ্ছে 1 2 আর কি, 1 2 1 2। এই যে 2 এবং 2 যে মিলাই দিলে এই যে বিন্দুটা হইলো, সেই বিন্দুটাই হচ্ছে তোমার বিন্দু স্থাপন।
এবং অপেক্ষকের লেখচিত্র অঙ্কন। তারপর হচ্ছে 1 এবং 1 মিলাইয়া দিলা, এটা যেটা হলো এটা হচ্ছে তোমার লেখচিত্র অঙ্কন, লেখচিত্র। এটা মনে করো বি এবং এটা হচ্ছে এ এবং বি এর মিলবন্ধনের ফলে যে রেখাটা দাঁড়ালো সেটা হচ্ছে লেখচিত্র। এবং এই যে এ এবং বি দুটোটা হচ্ছে বিন্দু স্থাপন বা বিন্দু স্থাপন আমি করলাম এ এবং বি। তারপর হচ্ছে স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক হচ্ছে প্রথম স্থানাঙ্ক, দ্বিতীয় স্থানাঙ্ক, তৃতীয় স্থানাঙ্ক, চতুর্থ স্থানাঙ্ক। এবং লেখচিত্রের সংজ্ঞাটা তোমাদেরকে মনে রাখা লাগবে খুব বাধ্যতামূলকভাবে। কি বলছে যে কোন অপেক্ষকের সম্বন্ধে স্বাধীন ও অধীন চলকের নির্ভরশীলতা সম্পর্কের ভিত্তিতে প্রাপ্ত বিভিন্ন সম্পর্কসূচক বিন্দুসমূহ বা স্থানাঙ্কের মানসমূহকে একটি ছক কাগজে উপস্থাপনের পর একই বৈশিষ্ট্যের বিন্দুসমূহ মুক্ত হস্তে যোগ করে মুক্ত হস্তে যোগ করতে হবে। অর্থাৎ তুমি স্কেল দিয়ে আঁকো, সমস্যা নাই, পরীক্ষার হলে তো অবশ্যই আমরা স্কেল দিয়ে আঁকবো, কিন্তু আমার মেইন কনসেপ্ট হচ্ছে মুক্ত হস্তে যোগ করতে হবে। এবং তারপর আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে আমার লেখচিত্র। পরবর্তীতে এই যে তোমার বিভিন্ন বিবরণ, এতক্ষণ আমরা যেটা বলছি ছক কাগজ, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। এবং অক্ষ কয়টা, অক্ষ হচ্ছে ভূমি অক্ষ, লম্ব অক্ষ। তোমাদের কাছে প্রশ্ন আসে যে ভূমি অক্ষের ইংরেজি কি, হরাইজন্টাল এক্সিস, এবং লম্ব অক্ষের ইংরেজি কি, ভার্টিক্যাল এক্সিস। তো এই এবং মূল বিন্দু হচ্ছে তোমার যেটা হচ্ছে একদম এই যে সেন্ট্রাল পয়েন্ট। তারপরে হচ্ছে চতুর্থাঙ্ক, এই যে যেটা বলছিলাম প্রথম চতুর্থাঙ্ক, দ্বিতীয় চতুর্থাঙ্ক, তৃতীয় চতুর্থাঙ্ক, চতুর্থ চতুর্থাঙ্ক। তারপরে হচ্ছে তোমার পরবর্তীতে স্থানাঙ্ক, এই যে তোমার একটা আছে, তুমি বিন্দু মিলাইলা, এই বিন্দু যেখানে মিলছে সেটা হচ্ছে একটা স্থানাঙ্ক। তারপরে হচ্ছে তোমার পরবর্তীতে বিন্দু স্থাপন কি, স্থানাঙ্কের পরে হচ্ছে তোমার যখন বিন্দুটা স্থাপন করে দেবে, এই মনে করো এটা মিলাইবা, এটা একটা বিন্দু, এটা মনে করো কোন বিন্দু এটা হচ্ছে মনে করো পি বিন্দুই, এটা হচ্ছে পি বিন্দু, আগে হচ্ছে তোমার 2, তারপরে হচ্ছে তোমার 3। তারপরে তুমি অপেক্ষকের লেখচিত্র অঙ্কন কি, 2 এবং 3 যখন তুমি মিলাই দিবা এটাই লেখচিত্র। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য। একটা হচ্ছে তালিকা আর একটা হচ্ছে রেখা। একটা কি তালিকা, একটা রেখা, এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। প্রকাশ করা হয় একটা গাণিতিক মাধ্যমে আর একটা হচ্ছে তোমার জ্যামিতিক মাধ্যমে। তারপরে প্রকারভেদ হচ্ছে একটা ব্যক্তিগত চাহিদা সূচি থাকে এবং একটা হচ্ছে তোমার বাজার চাহিদা সূচি থাকে, এবং আরেকটার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার ভিত্তিতে 5 প্রকারের হয় চাহিদা রেখা। এটা হচ্ছে তোমার দাম চাহিদা রেখা, তারপর হচ্ছে তোমার আয়, এরকম আমরা প্রকারভেদ লেকচার 2-তে জানবো, সমস্যা নেই। কয় প্রকারের হয় আপাতত এতটুকু জেনে রাখো যে স্থিতিস্থাপক রেখা বা মানে স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা হয় 5 প্রকার, এবং এই জায়গায় হচ্ছে 2 প্রকার। নির্ভরশীলতা কি, নির্ভরশীলতা হচ্ছে তোমার এটা সমীকরণের উপর মেইনলি ডিপেন্ড করে, এবং এই চাহিদা সূচি দ্বারা চাহিদা রেখা আঁকা যায়, চাহিদা রেখা দ্বারা চাহিদা সূচি আঁকা যায়, দুটোটা একটা আরেকটার উপর পরিপূরক আর কি, এটা হচ্ছে নির্ভরশীলতা। তারপরে উপস্থাপন পদ্ধতি হচ্ছে একটা ছক কাগজে বা ছকের মাধ্যমে আঁকা যায়, ছক কাগজে আঁকা যায় হচ্ছে তোমার রেখা, এবং ছকের মাধ্যমে আঁকা যায় হচ্ছে তোমার কি চাহিদা সূচি। তারপর আমরা একটা উদাহরণ হিসেবে একটা তালিকা দিয়ে দিলাম, সেই তালিকাটার ব্যাখ্যা করে দিলাম, এই যে তোমার বিন্দুগুলা, ঠিক আছে। তারপরে তোমার এই যে উপরিউক্ত আলোচনার ভিত্তিতে সামথিং। তারপর আমরা ব্যক্তিগত চাহিদা, আমরা এই যে একটু আগে দেখলাম যে ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা, এতটুকু মনে রাখো তোমাদের জন্য, এটা হচ্ছে তোমার আহামরি ইম্পর্টেন্ট না, এতটুকু জাস্ট মনে রাখবা। একটা ভালো কথা, এই যে তোমার অক্ষ, তারপর লম্ব, তারপর হচ্ছে তোমার এই যে ভূমি অক্ষ, লম্ব, তারপর হচ্ছে এই যে স্থানাঙ্ক, বিন্দু স্থাপন, এই প্রত্যেকটা কিন্তু সংজ্ঞা ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। সো বইয়ের মধ্যে ওই জায়গাটার মধ্যে ক মার্ক লিখে রাখো। তারপরে ব্যক্তিগত চাহিদা হচ্ছে তোমার এই পুরা জিনিসটা আসে। ব্যক্তিগত চাহিদা হচ্ছে তোমার এতক্ষণ যেটা দেখলা যে একটা সিঙ্গেল ব্যক্তির চাহিদা, কিন্তু যদি তাহলে বাজার চাহিদা কি, বাজারের মধ্যে যতজন যায়, আমরা সুবিধার ক্ষেত্রে ধরে নিলাম 2 থেকে 3 জন যায় আর কি, একটা বাজারে মনে করো 3 জন ব্যক্তি গেল, 3 জন ব্যক্তির একটা চাহিদা রেখা আসলো, আর 3টার অ্যাভারেজ করে আমি একটা ফাইনাল যে চাহিদা রেখা আঁকবো সেটা হচ্ছে আমার বাজার চাহিদা। আসলে দেখি কোনো নির্দিষ্ট সময়, আমার মেইন কনসেপ্ট হচ্ছে এইটা যে আমার যদি 3টা ছোট ছোট কনসেপ্ট থাকে, আচ্ছা দাঁড়াও, আমার যদি 3টা ছোট ছোট কনসেপ্ট থাকলে 3টার ফাইনাল যে অ্যাভারেজটা আসবে সেই অ্যাভারেজটা হচ্ছে আমার বাজার চাহিদা আর কি। কোনো নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা কোনো দ্রব্যের, দিস ইজ ইম্পর্টেন্ট, একজন ক্রেতাই হচ্ছে তোমার যে একজন ক্রেতার যে চাহিদা আমরা উপস্থাপন করব যে রেখার মাধ্যমে, সেটা হচ্ছে চাহিদা রেখা, তাকে ব্যক্তিগত চাহিদা রেখা বলে। এবং বাজার চাহিদা রেখা হচ্ছে বাজারের সকল ক্রেতা বিভিন্ন দামে যে দ্রব্য, অর্থাৎ তুমি যে বাজার মনিটরিং বলি না আমরা, যে আমাদের বাংলাদেশে যে ম্যাজিস্ট্রেটগুলো আসে, ম্যাজিস্ট্রেট কী করে, বাজার মনিটরিং করে, এই করে সেই করে, এই যে বাজার মনিটরিংয়ের যত বিষয়গুলো আসে, সেই বাজার মনিটরিংয়ের বিষয়ের মধ্যে তোমার বাজার চাহিদাটা মানে বাজার চাহিদা রেখা বা বাজার চাহিদা সূচি, সেই জিনিসটা মোটামুটি উল্লেখ করা হয়।
এই যে প্রথম ক্রেতা, দ্বিতীয় ক্রেতা, তৃতীয় ক্রেতা, তিনটার যোগফল করে যেটা আসবে এই একক এবং হচ্ছে এই একক, এই দুইটা যদি আমি চাহিদা রেখার মধ্যে উল্লেখ করি, তখন হচ্ছে মনে করো এই পাশে হচ্ছে আমার চাহিদা কিউ, এই পাশে হচ্ছে আমার দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 5, 10, 15, 20। আমরা জাস্ট একটু দেখানোর জন্য দেখাচ্ছি। তারপরে হচ্ছে 50, 100, 150, 200, 50, 100, 150, 200, এটা মনে করো 50, এটা হচ্ছে 100, তারপরে হচ্ছে এটা 150, তারপরে এটা হচ্ছে 200। আমি বলতেছি কি 5-এর সাথে 165, 5-এর সাথে কি আমরা 150-এর একটু পরে, তারপরে কি বলতেছে 10-এর সাথে 110, 10-এর সাথে আমার 110, আচ্ছা তারপরে বলতেছে 15-এর সাথে 55, 15-এর সাথে আমার 50-এর একটু পরে 55। এই যে তুমি একটা চাহিদা রেখা পাইলা অ্যাভারেজ করে, অর্থাৎ তিনজন ভোক্তার ব্যক্তিগত চাহিদা যোগ করে। এখানে কিন্তু তিনজন হয় না আসলে, কিন্তু কি বলে আমি মাঠ পর্যায়ে গেলে বাজার চাহিদা রেখা কখনো নির্ণয় করা পসিবল না, ইটস নট পসিবল আর কি। সো এই জিনিসটা হচ্ছে তোমার মোটামুটি বাজার চাহিদা রেখা। এবং আশা করি যে হিউজ লম্বা একটা ক্লাস আমি নিলাম তোমাদেরকে, আশা করি চাহিদা এবং উপযোগ সংক্রান্ত তোমাদের কোনো সমস্যা নাই। যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। এবং তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত লম্বা একটা ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।